ভাই, জলিলের কিচ্ছা খতম। সিফাত চেয়ারে বসে থাকা লোকটির দিকে চেয়ে বলল। লোকটির হাত তখনও রক্তাক্ত। একটু আগে একটা ছেলেকে নিজ হাতে দফারফা করেছে সে। লোকটি হাতের রক্তের দিকে গভীর মনোযোগ সহকারে তাকিয়ে আছে। চেয়ারে বসে পা দুটো তুলে দিয়েছে টেবিলের উপর। জাতীয়তাবাদী পার্টির অফিস এটা। লোকটির বাবা সোহেল পালোয়ান এই ওয়ার্ডের কাউন্সিলর। তবে বাবা কাউন্সিলর হলেও ছেলের রাজত্বে সব চলে বোধহয়। হাত ধুইমো, পানি দে। শালার হাতটা নোংরা হয়ে গেল বাল। নতুন পাঞ্জাবিটা পইরাইছি, ওইটাও লাল হয়ে গেছে। বালডারে কেন যে এখন ধইরা আনলি? যা, পার্টি অফিসের লকারে আমার পাঞ্জাবি আছে। সাদা পাঞ্জাবি আর পায়জামাটা আনতো জলদি। লোকটা হাত মুখ ধুয়ে পোশাক পরিধান করলো। গায়ে একটা দামি ব্র্যান্ডের পারফিউম লাগিয়ে আবারও এসে বসলো চেয়ারে। এতক্ষণে খুনির সব প্রমাণ তার লোকেরা গায়েব করে ফেলেছে। লোকটির নাম সোহান পালোয়ান। গায়ের রং কালো, তৈলাক্ত চেহারা। দেখলে মনে হয় কেউ যেন গায়ের মধ্যে এক গাদার সরিষার তেল ঘষে রেখেছে। সোহানের গলায় বেশ অনেকগুলো ভারী ভারী মোটা স্বর্ণের চেন, হাতেও স্বর্ণের ব্রেসলেট। বাম হাতের পাঁচ আঙ্গুলে 5টা মোটা স্বর্ণের আংটি। দেখে আন্দাজ করা যায় এই লোক বেশ শৌখিন। স্বর্ণের উপর তার আলাদা একটা টান আছে, একটা গভীর আকর্ষণ আছে। বয়স 30-এর ঘরে, গালে চাপদাড়ি। বাম চোখের নিচ বরাবর হতে একটা কাটা দাগ আছে। দীর্ঘদেহী লম্বাটে কালো তাগড়া শরীরে সাদা পাঞ্জাবিটা কি অদ্ভুতভাবে ফুটে আছে। এবার ক সিফাত। জলিল মইরা গেছে, তারে সহ তার বউ বাচ্চারে জিন্দা চিতায় পোড়াইছি। তুই আসলেই কামের একটা পোলা, এই কারণেই তোরে আমার এত পছন্দ। ভাইজে কি কন, আপনার লাইগা জান্ডা বাহির কইরাও দিতে পারমু, আপনি তো সব আমাগো। সোহানের মুখে সন্তুষ্টিজনক হাসি। তার নদীপথে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা, তবে তার সঙ্গে সঙ্গে আরেকটাও ব্যবসা আছে, যেটা তার ভেতরের বিষয়। নিজের ব্যক্তিগত বিষয় সম্পর্কে কাউকে জানাতে কিংবা কেউ অনুমতি ছাড়া জানুক, তাও সোহানের পছন্দ নয়। পরশু রাতের কথা, জলিল তখন নৌকা নিয়ে তীরে বসেছিল। সোহানের লোকেরা তাকে ট্রলার থেকে খেয়াল করেছে, তবে অন্ধকারের মধ্যে ঘটা কাহিনী যে জলিল বহুদূর গড়াতে পারবে তা নিয়ে ছেলেগুলোর ধারণা ছিল না। সোহানের মানুষ পাচারের ব্যবসা, মানুষ হলেই হলো, তবে নারীদের ডিমান্ড বেশি। রাতে যখন ধরে আনা নারী পুরুষ আর শিশু কিশোরদেরকে সোহানের লোকেরা ডিলারদের ট্রলারে উঠিয়ে দিচ্ছিল, তখন সেই দিকে চোখ পড়ে যায় তীরে বসে থাকা জলিলের। জেলেপাড়ার মানুষগুলোর মধ্যাকার বেশিরভাগ লোকই সোহানের হয়ে কাজ করে, তবে জলিলটা পাড়ায় নতুন, তার উপর সাহস কত বড়। মূর্খটা রাতে সে ঘটনা আবার জেলেপাড়ার আরেক মাঝিকে গিয়ে জানায়, তবে সে কি আর জানে ওই মাঝিও যে সোহানের লোক। যাক, এমনি তো বাংলাদেশের জনসংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে, 2-4টে মরলে দোষ নেই। সোহান উঠে যায়, তার অনেক কাজ আছে, দেশের পরিস্থিতি এমনিতেই ভালো না। তার উপর আজকাল চালান বেশ মুশকিল হয়ে গেছে। ট্রলারে কী সব চেকিং ফেকিং শুরু হয়েছে। ভাই, কথা আসছিল। কইয়ালা, নতুন মালগুলা কোনখানে পাঠামো? সবগুলা মাইয়া মানুষ না? যে ভাই, ওই যে বড় প্রজেক্টটা। মালগুলা গে খুলনা পাঠা, তারপর ওইখান থেকে বেনাপোল। সিফাত গাইগুই করছে, কিছু একটা বলতে গিয়েও আমতা আমতা করছে। কি রে, কিছু কইবি? না মানে ভাইজান, মাইয়া একটা শর্ট পড়ছে। মাল তো আজকের মধ্যে ডেলিভারি করতে হইব, রাইত হইছে। এমন সময় মাইয়া কই থেকে জোগাড় হইব? জানো সিফাত, আমি না ভুল মাফ করি না, দ্বিতীয়বার কাউরে সুযোগ অবধিও দেই না, তুই তো জানোসই। সিফাত ফাঁকা একটা ঢোক গিলল, কাঁপছে সে। এত সাহস কই হারিয়ে গেল? সোহান উঠে দাঁড়ায়, পাঞ্জাবির কলার ঠিক করে চুলে হাত বুলিয়ে বলল, আয় আমার লগে তুই, তোর লগে কাম আছে। অন্দরমহলের মেঝেতে পড়ে নিরুপমা কাঁদছে, ওড়না বুক থেকে পড়ে গেছে।
গায়ে কালো রঙের একটা কামিজ, গলা ফাটিয়ে কাঁদছে সে। এমন কান্নার স্বর শুনে আশেপাশের বাড়ি থেকেও মানুষ চলে আসার কথা, তবে তাদের কথা বাদ। বাড়ির মধ্যে এতগুলো মানুষ থাকতেও কেউ এলো না। নীরুর কান্না হয়তো তাদের কাছে বিরক্তিকর বিষয় মনে হচ্ছে। চিত্রা শাড়ি ঠিক করে রুম থেকে ছুটে আসে। ফারাজ তার পেছন অনুসরণ করে নিচে নামে। নীরুর সঙ্গে এখন অবধি চিত্রার কোনো কথা হয়নি, তবে সে শুনেছে নীরু ফারাজের চাচাতো বোন, জোহানের ছোট বোন। তবুও চিত্রা দৌড়ে তার কাছে যায়। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সে। কি হয়েছে দেখি? নীরু জবাব দেয় না। হঠাৎ তার চোখ যায় নীরুর কোলে পড়ে থাকা বিড়ালটির দিকে। বিড়ালটি মারা গেছে, কাঠ হয়ে গেছে একেবারে। চিত্রাকে দেখে নীরু আরও ক্ষেপে যায়, গর্জে উঠে বলল, ধরবি না আমাকে? তুই এই বাড়িতে আসার পর সব কেমন যেন হয়ে গেছে। আমার মিনিকে তুই মেরেছিস। আমার মিনিকে আমি ছোট থেকে পেলে বড় করেছি। আমার সব ছিল, মেরে ফেলেছিস, তুই মেরেছিস। আমার রুহুটা তো আগেই বের করে নিয়েছিলি। ও তো বোবা প্রাণী ছিল, কি ক্ষতি করেছে ও তোর? কেন মারলি বল? নীরু চিত্রাকে ধাক্কা দেওয়ার আগেই ফারাজ তার হাত ধরে ফেলে। তীক্ষ্ণ চোখে বলে, বি কেয়ারফুল, শি ইজ মাই ওয়াইফ। ওর গায়ে একটা টোকা লাগলে বিড়ালটার সঙ্গে তোকেও কবর দেব। নীরুর দম বন্ধ হয়ে আসছে। এটা কি সেই ফারাজ এলাহি যাকে সে চেনে, যাকে সে ভালোবাসে? এত পরিবর্তন, তাও হুট করে আগত একটা মেয়ের জন্য, যার পরিচয়ের কোনো ঠিক ঠিকানা নেই। চিত্রা বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। সকালেও নীরুর কোলে এই বিড়ালটাকে দেখেছিল সে। কি সুন্দর বাদামি রঙা একটা বিড়াল, নাম মিনি। তবে এখন মৃত। শখের জিনিস হারানোর কষ্ট চিত্রা জানে। তারও একটা বিড়াল ছিল। বিড়ালটা যেদিন মারা গিয়েছিল সেদিন চিত্রার কি যে কান্না। কিন্তু নীরুর এমন আচরণ, তার প্রতি হিংসাত্মক আচরণের কারণ চিত্রার মাথায় ঢুকছে না। আর ফারাজকে দেখো, তার চোখে কিছু তো একটা ছিল, না হলে এভাবে কেউ বলে? চিত্রা নিজেকে সামলে বলল, আপনি এভাবে বলবেন না। বিড়ালটা মরল কি করে? চলো রুমে চলো, ওর বিড়াল নিয়েও জাহান্নামে যাক। কিন্তু ফারাজ চিত্রার দিকে তাকায়। সেই চাহনিতে কোনো রাগ কিংবা ক্রোধ ছিল না, তবে কোমলতা ছিল অশেষ। ফারাজ চিত্রার হাত ধরে চিত্রাকে উঠায়। নীরু তার দিকে তাকিয়ে আছে। চিত্রাকে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই নীরু জ্ঞান হারিয়ে পড়ে যায়। চিত্রা ফারাজের থেকে হাত ছাড়িয়ে আবারও নীরু বলে চিৎকার করে উঠল। তবে ফারাজের কেন জানি নীরুর দিকে নজর ছিল না। তার নজর ছিল কেবলই চিত্রার দিকে। আরে, ও তো বেহুশ হয়ে গেছে। ফারাজ, আপনি ওকে একটু কোলে তুলে রুমে নিয়ে চলুন না। আমাকে কি চরিত্রহীন মনে হয়? আমি কেন অন্যের ভবিষ্যৎ বউকে কোলে নেব? তুমি অজ্ঞান হও, তোমাকে নিচ্ছি। ফারাজ, মেজাজ খারাপ করাবেন না, গু খাও। চিত্রার মাথা ব্যথা করছে। দোতলার দিকে একবার সে তাকায়। একটা মানুষও রুম থেকে বের হচ্ছে না। চিত্রা গলা ফাটিয়ে নীলুফার মাকে একবার ডাক দেয়। মহিলা রান্নাঘরে নেই। কি হচ্ছে এসব? সবাই একসঙ্গে কোনো মিছিল ফিছিলে গিয়েছে নাকি? চিত্রা করুণ দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। ফারাজ চোখ ফিরিয়ে দেয়ালে হেলান দিয়ে শীষ বাজায়। চিত্রার রাগ হয়। বাধ্য হয়ে সে একাই যায় নীরুকে তুলতে। তবে তার আগেই আরেকটা কণ্ঠ এসে কানে বাজে। নীরু, জোহান এসেছে। বাহিরে কোথাও একটা গিয়েছিল সে, বাড়িতে মাত্র এলো। পড়ে থাকা নীরুকে দেখে দৌড়ে আসলো সে। জিজ্ঞেস করল, কি হয়েছে চিত্রা ওর? চিত্রা জবাব দেওয়ার আগেই পাল্টা জবাব আসে, ভাবি হয়, ভাবি বলেই ডাকবি। ফার্দার চিত্রা নামটা মুখে আনলে জিভটা ছিঁড়ে তোকে রান্না করে খাওয়াবো। জোহান সেই বিষয়ে জবাব না দিয়ে জিজ্ঞেস করল, ভাই, নীরু এভাবে পড়ে আছে, তুমি কিছু করনি কেন? তুই এসে তোর বোনকে উদ্ধার করবি যে, তাই? ফারাজ চিত্রার হাত শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে যাওয়ার জন্য টান দিতেই সে হাত ছাড়ানোর জন্য ছটফট করে উঠল।
ফারাজ ভ্রু কুঁচকে চিত্রার দিকে তাকিয়ে বলল, স্থির থাকতে পারো না? এত নড়াচড়া করলে যে ভবিষ্যতে ঠিকভাবে মানব সেবাও করতে পারবো না। ফারাজ চিত্রাকে পাজা কোলে তুলে হাঁটা শুরু করে। যাওয়ার আগে জোহানকে উদ্দেশ্য করে বলে, অভিনেত্রীকে নিয়ে রুমে যা, কালকে একটা বিড়ালের বাচ্চা এনে দিস। চিত্রা চুপ হয়ে যায়, শুধু তাকিয়ে থাকে ফারাজের দিকে। ফারাজ তাকে দেখে মুচকি হেসে হিসিয়ে বলে ওঠে, আজকে ফিজিক্যাল এক্সারসাইজটা বোধহয় করতেই হবে। ডু ইউ নো ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ আগুন সুন্দরী। রুমের ছিটকিনি লাগিয়ে ফারাজ চিত্রার দিকে এগিয়ে আসে। চিত্রা হাঁটুর ভাঁজে মুখ গুজে বসে আছে, কথা বলছে না। তেজি রূপে ফারাজের সঙ্গে তর্কও করছে না। ফারাজ এসে তার পাশে বসল। আমি তোমাকে ভালোবাসি চিত্রা, অনেক বেশি ভালোবাসি। নিজের ভালোবাসার মানুষকে অন্যের কি করে হতে দিতাম বলো? তাই জোর করে বিয়ে করতে বাধ্য হয়েছি। জানি আমি তোমার চোখে খারাপ, জঘন্য একটা মানুষ। তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে আলাদা করে দিয়েছি। হ্যাঁ, সব মেনে নিচ্ছি আমি। তবে আমি তোমার সোহাগের মতো বেইমান নই। আমার ভালোবাসায় ছলনা নেই। চিত্রা মুখ তুলে তাকায়। কি বলতে চাইছেন আপনি? আপনাকে তো আমি ওই রাতের আগে কখনো দেখিনি। তাহলে কিসের ভালোবাসা? আর সোহাগকে বেইমান বলার রাইট কে দিয়েছে আপনাকে? আর আপনি না বিদেশে ছিলেন? বিদেশে থাকা একটা ছেলে বাংলাদেশের একটা মেয়েকে ভালোবাসে, যে মেয়ে তাকে চেনে না অবধি, তাও যেই মেয়ের কোনো মূল্য নেই, যেই মেয়ে মামির হাতের মার খেতে খেতে শরীর কালো বানিয়ে ফেলেছে, তাকে ফারাজ এলাহি ভালোবাসে? জানতে চাও? তাহলে শোনো। আজ থেকে 3 বছর আগে তোমাকে দেখেছিলাম আমি। জরুরি একটা কাজে দেশে ফিরতে হয়। কাজটা বাজিতপুরেই ছিল। সেদিন বাজিতপুরেই একটা আগুন সুন্দরী আমার নজর কাড়ে। বিদেশের সাদা চামড়াও যে ফারাজের দৃষ্টি দখল করতে পারিনি, তার চিত্তচেতনা দখল করে বসেছিল ওই যে মেরুন কামিজ পরা সে চিত্রাঙ্গনা নামক মেয়েটি। তবে কাজ শেষে আমাকে তাড়াহুড়োয় আবার ডেনমার্ক চলে যেতে হয়। তবে মন থেকে কিছুতেই তোমাকে মুছতে পারছিলাম না। বারবার চোখের সামনে সেই নারীর ছবি। বাড়ির সামনের গাছগুলোতে পানি দিচ্ছে মেয়েটা। সেদিন থেকেই তুমি আমার নজরে ছিলে। মনে মনে ঠিক করে রেখেছিলাম বিয়ে করলে তোমাকেই করব। আমার তোমাকেই চাই। শুরু হয় তোমার উপর নজর রাখা। লোক লাগিয়েছিলাম নজর রাখার জন্য। তবে 1 বছরের মাথায় যখন জানতে পারি সোহাগের সঙ্গে তোমার সম্পর্ক শুরু, তখন যে কষ্টটা আমি পেয়েছিলাম তা তোমার কষ্টের কাছে নিতান্তই তুচ্ছ। চিত্রা এবারও অবাক হলো না, কারণ সে আগেই জানতো ফারাজ এলাহি সেদিন রাতে এমনিতেই তো আর বাড়িতে এসে উপস্থিত হয়নি। সোহাগকে বেইমান বলার কারণটা বলতে খারাপ লাগছে। তুমি যেই সোহাগকে এত বিশ্বাস করতে ভালোবাসতে, সেই সোহাগই তলে তলে মিজান সাহেবের কাছে তোমাকে বিক্রি করে দিয়েছিল। মিজানের কাছে তোমার খবরটা সেই পৌঁছে দেয়। আর একটা বিষয়, সোহাগ তোমাকে কখনোই ভালোবাসেনি। কেবলই ফেলনা পুতুল ছিলে তুমি তার কাছে। সোহাগ অন্য কাউকে ভালোবাসে। মেয়ের পরিবার অনেক বড়লোক। শুক্রবার ওদের বিয়ে হবে। ফারাজ প্যান্টের পকেট থেকে একটা নিমন্ত্রণপত্র বের করে চিত্রার হাতে দেয়। সোহাগের বিয়ের নিমন্ত্রণপত্র। দ্রুতই আমরা তোমার মামার বাড়ি যাব। সোহাগকে তো আমার একটা বড়সড় ধন্যবাদ দেওয়া বাকি। সে বাটপারি না করলে আমি তোমাকে কি করে পেতাম? আর মজার বিষয় হচ্ছে, মিজান সাহেবকে যখন আমার লোকেরা সোহাগের সঙ্গে দেখে, তখন থেকেই সন্দেহ আমার বেড়ে যায়। কারণ লোকটা কে এবং কি করে তা আমার ভালো মতোই জানা ছিল। তাই তার উদ্দেশ্য বুঝতে এলাহির সময় লাগেনি। চিত্রা ভ্রুকুচকে জিজ্ঞেস করল, আপনি কি করে জানলেন আমার বিয়ে মাঝরাতেই হবে? কারণ এই বিষয়ে তো আমি নিজেই জানতাম না। কারণ মিজান সাহেবের বিয়ের সাক্ষী হিসেবে যেই লোক ছিল সেও আমার লোক। তোমার বিষয়ে ওদের পরিকল্পনা জানা মাত্রই আমি ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরি। এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে যাই। এখনও প্রশ্ন বাকি আছে? থাকলে করতে পারো, তবে মনে রাখবে
বিগত 3 বছরে যারা ফারাজ এলাহির কলিজাটার দিকে নজর দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে, তাদেরকে ফারাজ এলাহি কিছুতেই ক্ষমা করবে না। চরম শাস্তি পাবে এক একজন। রাত বাজে 10টা। নীলুর ছোট ভাই হাফিজ এখনো বাড়ি ফেরেনি। সাধারণত মাদ্রাসা শেষে মা নিজেই তাকে নিয়ে আসেন, কিন্তু আজ এলাহির বাড়িতে কাজে ব্যস্ত তিনি। রুমানা তাকে কি একটা কাজ দিয়েছে, ফিরতে দেরি হবে। রান্না শেষ করে কিছুক্ষণ অপেক্ষা করল নীলু। মাও নেই, ভাইয়েরও কোনো খবর নেই। সময় যত গড়াচ্ছে তার ভেতরের অস্থিরতাও ততই বাড়ছে। বাধ্য হয়ে হাতের পুরনো বাটন ফোনটার টর্চ চালিয়ে বেরিয়ে পড়ল। পরনে কালো বোরকা। তাদের পাড়ায় দিনে লোকজন থাকলেও রাতে একেবারে ফাঁকা হয়ে যায়। বড় রাস্তা পার হয়ে সরু অন্ধকার পথটায় পা রাখতেই নীলুর গায়ে কেমন যেন শিহরণ খেলে গেল। মনে হলো কেউ তাকে অনুসরণ করছে, ঠিক পেছনেই যেন কারো উপস্থিতি। পেছনে তাকানোর সাহস পেল না সে, বরং হাঁটার গতি বাড়িয়ে দিল। কিন্তু যত দ্রুত চলতে লাগলো, পেছনের অনুভূতিটাও ততটাই প্রবল হয়ে উঠল। বুকের ভেতর ধুকপুকানিটা বেড়ে গেল। হঠাৎই থমকে দাঁড়ালো নীলু। এভাবে ভয় পেয়ে দৌড়ালে চলবে না। এটা যদি তার কল্পনা হয় তাহলে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু যদি সত্যি কেউ থাকে? সাহস সঞ্চয় করে ধীরে ধীরে পেছন ফিরে টর্চের আলো তুলল সামনের দিকে। মুহূর্তেই তার শরীর জমে গেল। আলোয় ফুটে উঠল একটা অচেনা ছায়ামূর্তি। গলা শুকিয়ে গেলেও নিজেকে সামলে নিল, জিজ্ঞেস করল, কেডা আপনি? নারী পুরুষের অর্ধাঙ্গ মা বলতেন। স্বামী যতই খারাপ হোক কখনো অসম্মান করবে না। স্বামী তোমার আসল অভিভাবক। মারলেও কাটলেও ভোগ করলেও সব মেনে নিতে হবে। নদী মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে এসেছে। রাত বিরেতে স্বামী বাইরে থাকে, ভোর হলে ক্লান্ত শরীর নিয়ে ফেরে, সারাদিন ঘুমায়, মদ খায়, নারীদের দেখলে তার হুঁশ থাকে না। যখন ইচ্ছে গায়ে হাত তোলে, যখন ইচ্ছে তখন দখল নেয় তার শরীর। নদী সব কিছু মুখ বুজে সহ্য করে, কারণ মা বলেছিলেন এটাই তোমার নিয়তি। এই বাড়িতে কষ্ট দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু সান্ত্বনা দেওয়ার কেউ নেই। নদীর বিয়ে হয়েছে 1 বছর হলো। এই 1 বছরে সে বুঝে গেছে এলাহিদের প্রাসাদসম বাড়ির ভেতরে লুকানো গল্পগুলো কতটা ভয়াবহ। যখন তার বিয়ের প্রস্তাব এসেছিল, নদীর মধ্যবিত্ত পরিবার তখন বিস্মিত হয়েছিল। তারা ভাবেনি যে এত বড় ঘরের ছেলে তাদের দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে করবে। নদীর বাবা দর্জি ছিলেন, সারা জীবন সুই সুতোর মধ্যে কাটিয়ে দিয়েছেন। গোটা পরিবারটাই কাপড় সেলাই করে জীবন চালাতো। পারিবারিক পেশা যাকে বলে। এসএসসির পর নদীর পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারণ সংসারের পেট চালানোর জন্য বইয়ের পাতা নয়, সুই সুতো ধরা ছিল জরুরি। তবে এখন নদী জানে কেন এলাহিরা তাদের দরজায় এসেছিল। সে জানে কেবল একজন বউ নয়, একজন নির্বাক দাসী চেয়েছিল তারা। বিবাহিত জীবনের প্রথম রাতটাই কষ্টের দাগ এঁকে দিয়েছিল নদীর মনে। লাল বেনারসিতে সজ্জিত হয়ে গয়নায় সেজে অপেক্ষা করছিল সে। স্বপ্ন দেখেছিল নতুন জীবনের, কিন্তু সেই রাতেই সে বুঝে গিয়েছিল স্বপ্ন আর বাস্তবতার মাঝে বিস্তর ব্যবধান। রাজন সেই রাতে আসেনি, তার মুখ পর্যন্ত দেখা হয়নি নদীর। বিয়ের 1 সপ্তাহ পার হতে না হতেই সে জানতে পারল রাজন বাসর রাতে তার পাশের ঘরেই ছিল। তবে তার পাশে নয়, অন্য কারোর পাশে, বাড়ির একজন কাজের মেয়ের সঙ্গে। মেয়েটিকে নদী একবার দেখেছিল, পরে আর কোনো খোঁজ পায়নি। এলাহিদের এই বাড়িতে কে কবে আসবে, কে কবে হারিয়ে যাবে তার হিসেব কেউ রাখে না। রাজন দেখতে অসাধারণ। আল্লাহ যাকে দেয় তাকে সব দিক থেকেই দেয়। মেয়েরা রাজনের টাকা আর চেহারা দেখেই সঙ্গ দিতে রাজি হয়ে যায়। তবে সব মেয়েরা আবার এমন নয়। নদী এই বাড়ির বড় বউ হলেও বয়সে সে মোহনার থেকেও ছোট। রাজনের 4 নম্বর স্ত্রী সে, তবে মোহনার মতো সুন্দর নয়। সে মোহনার মতো শুদ্ধ করে কথা বলতেও পারে না, সাজতে পারে না, স্টাইলও করতে পারে না।
তার কাছে ফ্যাশন মানে ওই একটা শাড়ি পরা, হাতে মুঠো মুঠো চুড়ি আর বড় জোর হাত পা দুটোকে আলতায় রাঙিয়ে চোখের নিচটা কাজল রেখায় মুড়িয়ে দেওয়া। রাজনের ৪ নম্বর স্ত্রী নদী। স্বামীকে কখনো জিজ্ঞেস করার সাহস হয়নি আগের ৩ জনের সঙ্গে কি হয়েছিল, তারা কি বেঁচে আছে নাকি মারা গেছে। নদী যেই বাচ্চাটিকে ১ বছর ধরে পালছে তা নদীর ৩ নম্বর সতীনের মেয়ে। ছোট্ট একটা পুতুল বলা চলে নুরি। নিজের মেয়ের মতো করেই একে পালন করছে। নুরি কাছে থাকলে দুঃখকেও সহনশীল মনে হয় নদীর, তবে মাঝে মাঝে খুব করে কাঁদতে ইচ্ছে হয়। আজ ১ বছর হলো পরিবারের কারোর সঙ্গেই দেখা হয়নি তার, কথাও হয়নি। রাজন বিয়ের পরদিনই জানিয়ে দিয়েছিল যদি ওই বাড়ি যাও তাহলে এই বাড়িতে ভুলেও পা রাখবে না। বিয়ের দ্বিতীয় দিন স্বামীর বাড়ি থেকে পরিত্যাগ হলে সমাজ নদীকে কোন চোখে দেখত, তার বাবা মায়ের অবস্থা কেমন হতো। তবে রাজন ১ বছর ধরে নদীর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করছে। নদীর ছোট বোনের পড়ালেখার খরচ দিচ্ছে। ভাইটাকেও বিয়ে করিয়েছিল রাজন, একটা চাকরির ব্যবস্থাও সেই করে দিয়েছিল। দেখা সাক্ষাৎ না হোক নদী জানে তার পরিবার সুখে আছে। যে সুখটা নদী তাদের দিতে পারেনি তা রাজন দিচ্ছে। তাই কখনো নদীর সাহস হয়নি রাজনের বিরুদ্ধে যাওয়ার, আঙুল তুলে তর্ক করার। এই বাড়ির নারীদের নীরবতাই আসল অস্ত্র। ভাবি আসবো? নদী ভালো করে শাড়ি দিয়ে শরীর ঢাকলো। মাথায় একটা ঘোমটা দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা চিত্রাকে উদ্দেশ্য করে বলল, আসো আসো, বাহিরে কেন দাঁড়াই আসো? চিত্রা রুমে ঢুকে চারপাশটা দেখল। রুমটা একেবারে সাধারণভাবে সাজানো। ঘরের প্রতিটা আসবাবপত্র কাঠের তৈরি, তাতে আবার ডিজাইন করা, জমিদারি একটা ভাব আছে। চিত্রা বিছানার উপরে গিয়ে বসল। একবার ঘুমন্ত নুরির দিকে চেয়ে বলল, নুরি দেখতে একেবারে ভাইয়ার মতো হয়েছে, মাশাল্লাহ, পরী একটা। নদী মেকি হাসল। ব্যথায় গা এখনো জ্বলছে, অস্বস্তি লাগছে নদীর। ভাইয়া কোথায়? উনি উনি তো কামে গেছে। রাতের বেলা? হ, রাইতেই তো তেনাগো সব কাম। রাইতে হাওরে জাল ফালাইব জেলেরা, ভোরে সেই মাছ আড়তে যাইব, আবার সেইখান থেকে কতখানে যাইব। তেনাগোর সব ব্যবসা। তেনাগোর তো সেইখানে থাকুন লাগবো, তাই না? চিত্রা জবাব দিল না। কিয়ৎক্ষণ থেমে বলল, অদ্ভুত কাজকর্ম। কিন্তু ফারাজ তো কাজে গেল না, বাড়িতেই তো আছে। নদী ভ্রু কুঁচকাল, প্রশ্ন করল, যায় নাই? ও, আসলে হ্যাঁ তো বিদেশের কারবার সামলায়, এখানে তার কাজ না থাকতেও পারে, আমি ঠিক কইতে পারি না। ফারাজ বিদেশে কিসের ব্যবসা করে? নদী থমকালো, নড়ে চড়ে বসে বলল, এই ব্যবসাই তো। দেশের বাইরে মাছের অনেক চাহিদা, বিভিন্ন দেশে দেশীয় মাছ রপ্তানি হয়, সেই সব বিষয় তদারকি করে ফারাজ। তবে তার নিজের বড় বউ রুমানা ইলাহি এসেছেন। সচরাচর তিনি বউদের ঘরে আসেন না, জরুরি দরকার পড়লেই আগমন ঘটে তার। রুমানার শরীর ভর্তি স্বর্ণের গহনা, সারাদিন পান চিবোতে থাকেন। ও মা, ছোট বউ দিহি এইখানে আসো তো, আমার দুই বউ কি গপ্প করতাছে? চিত্রা মাথায় ঠিক করে ঘোমটা টেনে দিয়ে জবাব দেয়, কিছু না আম্মা, এই তো নুরিকে দেখতে এসেছিলাম। আচ্ছা, আপনারা থাকেন, কথা বলেন, আমার এমনিতেও ঘুম পাচ্ছে। চিত্রার কেন জানি মনে হচ্ছিল তার শাশুড়ি নদী ভাবির সঙ্গে জরুরি কোনো কথা বলতে এই ঘরে এসেছেন। চেহারায় কেমন যেন একটা অস্থিরতা ছিল, তাই ইচ্ছে করেই দুজনের মাঝ থেকে উঠে যায়। ফারাজ বাড়ির গ্যারেজে গেছে, গাড়িতে কি একটা নাকি ভুল করে রেখে এসেছে, সেটাই আনতে গিয়েছে। চিত্রা রুমে গিয়ে আয়নায় নিজেকে একবার দেখল। সোহাগ তাকে এত বড় ধোঁকা দিল, কিন্তু চিত্রার কষ্ট হচ্ছে না কেন? চিত্রার মন এখন আর সোহাগের জন্য ব্যাকুল হচ্ছে না কেন? তবে কি একেই মানুষ ঘৃণা বলে? হয়তো সোহাগের প্রতি তৈরি হওয়া ঘৃণায় চোখের জল মাটিতে পড়তে দেয়নি। জীবনে একটা মানুষকে সে আপন ভেবেছিল,
সেই লোকটাও তার সঙ্গে ছলনা করেছে। চিত্রার বাবা মাও তো তার সঙ্গে প্রতারণা করেছে। নিজেকে ওপারে বসে তামাশা দেখার জন্য তাকে ফেলে রেখে গিয়েছে। না জানি মৃত্যুর আগ পর্যন্ত তাকে আর কি সহ্য করতে হয়। চিত্রার হুট করে ফারাজের কথা মনে পড়ল। আচ্ছা, ফারাজ কি সত্যিই তাকে ভালোবাসে? ভালোবাসে বলেই কি সেই রাতে সর্বনাশ হতে রক্ষা করেছে তাকে? আচ্ছা, এক দেখায় আদৌ কি ভালোবাসা হয়? চিত্রা গায়ের শাড়িটার দিকে তাকায়। এটাকে কী রং বলে? পিচ কালার। বিয়ের আগে কখনোই শাড়ি পরেনি সে। শাড়ি সামলানো যুদ্ধ করার চেয়েও কঠিন। কখন কার সামনে খুলে যায়। ছি, কি লজ্জা। চিত্রার গায়ের রং ফর্সা। আলাদা করে সাজসজ্জার প্রয়োজন নেই, সাজেও না সে। চিত্রার চুলে খোপা করা ছিল। কপালের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা চুলগুলোকে সে হাত দিয়ে ঠিক করে নেয়। হঠাৎ শীতল দুটো হাত পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। আগুন সুন্দরী। এলাচির মিষ্টি একটা গন্ধ নাকে আসছে চিত্রার। এই গন্ধ বোধহয় 100 হাত দূর থেকেও পাওয়া যাবে। অনেক স্ট্রং একটা গন্ধ। ফারাজ পেছন থেকে কি একটা যেন চিত্রার গলায় পরিয়ে দেয়। চিত্রা আয়নার দিকে তাকায়। একটা নেকলেস। চিকন একটা নেকলেসের ছোট্ট একটা হার্ট আকৃতির লকেট। তোমার গায়ের রঙের সঙ্গে স্বর্ণের রংটাই মানানসই। দেখো চেয়ে, কি অপূর্ব লাগছে তোমাকে। তোমার গলায় যাওয়া মাত্রই স্বর্ণের সৌন্দর্য বেড়ে গেছে। চিত্রা পেছনে ঘুরে ফারাজের দিকে তাকায়। ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কোনটা? ফারাজকে দেখল চিত্রা। লোকটার সব কিছুই তো আকর্ষণীয়। আমাকে কেন দিলেন এটা? আমার বউকে আমি দিয়েছি, তাতে তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আপনার বউকে? ফারাজ চিত্রাকে আয়নার দিকে ইশারা করল। চিত্রা আয়নায় তাকিয়ে নিজেকে দেখল। ওই যে আগুন সুন্দরীটাকে দেখছো না? ওটাই আমার বউ। জানি দেখে অনেক হিংসে হচ্ছে, নজরও দিতে পারো, তবে সমস্যা নেই। বউকে আমি নজর কাটার মন্ত্র পড়ে ফু দিয়ে দিয়েছি। আপনার ভেতরে এত বেহায়াপনা কোথা থেকে আসে জানতে পারি? আসে মানে? 30 বছর ধরে সব যত্ন করে লুকিয়ে রেখেছি শুধুমাত্র বউকে উজাড় করে দেব বলে। ছাড়ুন তো। চিত্রা বিছানার দিকে যেতে নিলে ফারাজ তাকে আবারও নিজের কাছে টেনে বলল, ধরেছি কি ছাড়ার জন্য? ধরেছি সারা জীবন আগলে রাখার জন্য, আমৃত্যু ভালোবাসার জন্য। আচ্ছা, আপনার লজ্জা নেই কেন বলুন তো? একটু লজ্জা করতে শিখুন। লজ্জা? ওইটা আবার কি? হারপিক জাতীয় কিছু নাকি? ওইসব তো বাথরুমে থাকে, আমার মধ্যে কেন থাকবে? কোন দিক থেকে আমাকে বাথরুম মনে হয় ছোট লোক বউ? মজা করছেন? ফারাজ কামুক চোখে চেয়ে বলল, না, তবে তুমি চাইলে এখনই মজাটা শুরু করতে পারি। ডু ইউ ওয়ান্ট? নো নিড, বাট আই নিড ইউ। ফারাজ এলাহি চিত্রার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কেঁপে উঠল চিত্রার ভেতরটা। এখনও তো সোহাগের ক্ষতই সে সামলে উঠতে পারেনি। না না, ফারাজকে কিছুতেই নিজের কাছে আসতে দেওয়া যাবে না। কি করছেন? ছাড়ুন বলছি। চিত্রা ফারাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তুমি শুধুই আমার চিত্রা। কখনো যদি আমার থেকে দূরে যাওয়ার চিন্তাও মাথায় আনো, তবে খোদার কসম জবাই করব তোমাকে। নিশ্চয় তুমি আমার হাতে জবাই হতে চাও না? চিত্রাকে পাজা কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। তারপর শার্টের বোতামে হাত দিয়ে বেহায়ার মতো হেসে বলে, আমাকে বেহায়া বলেছ না? চলো তোমাকে আজ বেহায়াপনার ডেমো দেখাই প্রিয়তমা। আজকে বাসন না করতে পারলে আমি কিন্তু মদ খাওয়া ছেড়ে দেব প্রিয়তমা। ফারাজের কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা, চিত্রার চোখে স্পষ্ট ভয়। শরীরে কেমন যেন অদৃশ্য কাঁপুনি অনুভব হচ্ছে তার। ভীত কণ্ঠে সে বলল, কাছে আসবেন না একদম। এমন একটা কিক মারবো না একেবারে ডেনমার্ক গিয়ে পড়বেন। আরে বউ, হানিমুনে ডেনমার্ক যেতে চাইছো, সেটা সরাসরি বললেই তো পারো। এমন ফিকফিকিয়ে কথা বলে বোঝানো লাগবে না। আমি কিন্তু মাশালার জানি।
তোমার বালের চুংচাং ফু আমার কিচ্ছু করতে পারবে না। ফারাজ গায়ের সাদা শার্টটা খুলতেই লোমশ সুঠাম বুকটা উন্মোচিত হয় চিত্রার সামনে। চিত্রা সেদিকে তাকায় না, এখন তাকালে আরও বিপদ বাড়বে। ফারাজ প্যান্টের পকেট থেকে পেনকিলারটা বের করে বিছানায় রেখে বলল, পেনকিলারকে এখন থেকে নিজের সঙ্গী করে নাও প্রিয়তমা। একে সারা জীবন তোমার কাজে লাগবে। কারণ এখন তো যন্ত্রণা পাওয়া কেবল শুরু। মৃত্যুর আগ অবধি তোমাকে সহ্য করতে হবে, দহন সহ্য করতে হবে, আর সবচেয়ে বড় কথা ফারাজ এলাহিকে সহ্য করতে হবে। ওষুধ দিয়েছি শরীরের ব্যথা সারানোর জন্য, মনের ব্যথা তো ফারাজ এলাহি নিজেই। ওষুধে কেবল শরীরের ক্ষত দূর করা যায়, তবে মনের ব্যথা নয়। আই রিপিট, ফারাজ এলাহি তোমার সেই ক্ষত যা কোনো ওষুধে সারানো সম্ভব নয়। এটা পার্মানেন্ট। চিত্রা মুক্তির জন্য ধস্তাধস্তি করছে, তবে পুরুষ মানুষের শক্তি যে এত বেশি তা চিত্রার জানা ছিল না। চিত্রা হাত ছাড়ানোর জন্য যুদ্ধ করছে, অথচ লোকটা নড়ছেও না, চড়ছেও না। কিন্তু ফারাজের এক হাতে সে একেবারে বন্দি। কি সুন্দরভাবে এক হাত ব্যবহার করে তার দুই হাতকে নিজের আয়ত্তে রেখেছে লোকটা। উফস, তুমি বেশি নরক। চিত্রা এবার সহ্য না করতে পেরে গর্জে উঠল, দেখুন, আমার কাছে আসলে আপনাকে আমি খুন করব। চিত্রার চোখের উপর চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফারাজ চিত্রার গালে হাত বুলিয়ে চুলগুলো চোখের উপর থেকে সরিয়ে বলল, লিখব তোমার হাতে আমি আমার মরণ। ফারাজ। ধরলাম না, ছুঁইলাম না, তবুও চিৎকার। ও মাই গড। ফারাজ কথা না বাড়িয়ে চিত্রার কপালে একটা আলতো চুমু বুলিয়ে দিল। আক্রমণ নেই সেখানে, কেবল সবটা জুড়ে আছে মাতাল করা তৃষ্ণা। চিত্রা পাথর হয়ে যায়। আচ্ছা, সে এমন করছেই বা কেন? হুট করে চিত্রা কেমন স্তব্ধ হতে দেখে ফারাজ নিজেও কিছুটা ভ্রু কুঁচকায়। হঠাৎ চিত্রা কি ভেবে টলমল চোখে বলে উঠল, ছোবেন না আমাকে, আমি সোহাগকে ভালোবাসি। ফারাজ মুখ তুলে একবার চিত্রার দিকে তাকালো, তার চোখে আগুন জ্বলে উঠল। চেহারার দীপ্তি মুহূর্তেই ম্লান হয়ে গেল। দাঁতে দাঁত পিষে চিত্রার গাল চেপে ধরল সে। আঙুল গভীরভাবে ঢুকে গেছে কোমল গালের মধ্যিখানে। তুই শুধু আমার, তোকে কেবল আমি স্পর্শ করব। তোর মুখ দিয়ে কেবল ফারাজ এলাহির নাম বের হবে। বলে দিচ্ছি, সোহাগের কবর খুঁড়তে আমাকে বাধ্য করিস না। ফারাজ সবটুকু রাগ আর হিংস্রতা নিয়ে বিলীন হয়ে গেল চিত্রার মাঝে। মেজাজ গরম হওয়ার জন্য তার একটা কথাই যথেষ্ট। চিত্রা সেই একটা কথা বলেই সবটা নষ্ট করে দিয়েছে। এখন ৩০ বছরের হিংস্র ক্ষুধার্ত সিংহের হাতে মরতে তো তাকে হবেই। চিত্রার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, তবে শেষে আর সে বাধা দেয়নি। ফারাজ এলাহি যে তার স্বামী, তার জীবনের বৈধ পুরুষ, তবুও ফুল চোখের পানি ফুরাচ্ছে না। ফারাজের সেদিকে কোনো খেয়াল নেই। খেয়াল থাকবেই বা কেন? শিকারী কি তার শিকার কখনো ছেড়ে দেয়? শিকারীর মনে মায়া থাকতে নেই। মায়া থাকলে পেট চলবে কেমন করে? ট্রলারের কাঠের পাটাতনে বসে গরম চায়ের কাপে ঠোঁট ছোয়ালো সোহান। সরওয়ালা মালাই চা। আকাশটা আজ মেঘাচ্ছন্ন। চারপাশে গুমোট এক অন্ধকার। আকাশের গায়ে ঝুলছে ভারী কালো মেঘ। বৃষ্টি নামার অপেক্ষায় পুরো প্রকৃতি থ মেরে আছে। বাতাসে ভেজা লবণাক্ত গন্ধ। দুরন্ত হাওয়ায় সোহানের পাতলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। শরীরে সাদা ফতুয়া লুঙ্গি। উদ্ভাসিত চেহারার মাঝে লুকিয়ে আছে অদৃশ্য আলোড়ন। সোহানের চোখের মণি কুচকুচে কালো, যেখানে নিষ্ঠুরতার পাশাপাশি খানিকটা মায়াও বিদ্যমান। সোহান মনোযোগ দিয়ে চায়ের কাপ থেকে আঙুলের ডগায় শট তুলে সুরুত করে মুখে পুরে দিল। তারপর ছপ ছপ শব্দ তুলে খেতে লাগল। খানিক সাদা তরল তার সিগারেটে ঝলসে যাওয়া ঠোঁটের দুই ধার বেয়ে দরদর করে নেমে আসতে লাগল। বিষয়টি সোহানের কাছে গ্রাহ্য পেল না। আবারও গ্লাসে আঙুল ডুবিয়ে শট তুলে বিশ্রী শব্দ করে খেতে লাগল সে। দৃশ্যটা কেমন যেন গা ঘিনঘিনে। হাতের উল্টো পিঠে মুখ মুছে নিয়ে সেই হাত আবার জিভ দিয়ে চাটতে লাগলো সোহান। চোরা হাসিতে ঠোঁট বাঁকা হয়ে উঠল তার। চোখ দুটো সরু হয়ে এলো।
যেন কাঁপতে থাকা লোকটার প্রতিটা ধুকধুকানি, প্রতিটা শ্বাস সে গুনতে পারছে। সোহান গলা নামিয়ে শীতল কণ্ঠে বলল, মরণের ভয় পাও না মিয়া? লোকটা ঢোক গিলে জুলফি বেয়ে নেমে আসা ঘামের স্রোতকে অগ্রাহ্য করে বলল, ভাই দেখেন, এসবে আমার কোনো দোষ নাই। এমন কিছু হইব তা আমার জানাও ছিল না। আমি কি এসব জাইন্না বুঝা করছি? আপনার শত্রুর লগে জোড়া বানমু আমি? এই চিনলেন আমারে ভাই? সোহান ফ্যাক ফ্যাক করে হাসল। সেই হাসিতে ছিল বিদ্রুপ আর তাচ্ছিল্য। কামে গাফিলতি করছো দেখাই তো এত বড় ভুল হইছে। সোহান তোমারে কি চিনব? তুমি সোহানরে চিন্না রাখো। আমি ভুলের ক্ষমা করি না। ভুল কেন হইব? জাগো ভুল হয় তাগোর দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। ঠিক তখনই ইয়াসিন এসে সোহানের সামনে দাঁড়ালো। ছেলেটার চোখ মুখ উজ্জ্বল, আনন্দের ঝলক ফুটে উঠেছে তার চেহারায়। ভাই, কোয়ালা আল্লাহর বান্দা। সোহান অলসভাবে তাকালো। মাইয়া একটা জোগাড় করে ফেলছি, মেলা সুন্দরী, সব দিক চেক দিয়া লইছি। সোহান চায়ের কাপটা পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা ছেলের হাতে তুলে দিল। উঠে গিয়ে হাত ধুয়ে লুঙ্গিতে মুছতে মুছতে বলল, যাক, তাইলে তো হইছেই। লোকের হাতে সবগুলারে তুইলা দিলে এবার ভালো একটা প্রফিট আইব। তুই আমার পিস্তলটা দে তো, খুন না করলে আমার আবার হাত চুলকায়। সোহান সামনে পড়ে থাকা লোকটার দিকে চেয়ে বলল, একেবারে স্বাভাবিক ভঙ্গিতে। লোকটার চোখ বিস্ফোরিত হয়ে গেল, ঠোঁট কাঁপছে, মুখ বিবর্ণ, চোখের ভেতর জমাট বাঁধা আতঙ্ক, মৃত্যু ভয়। মৃত্যুকে ভয় পাওয়া উচিত, তবে সেটা কেবল আগমৃত্যুর মুহূর্তে নয়, বরং বুঝ হওয়ার দিন থেকেই। রাত গভীর, অথচ মোহনার চোখে ঘুম নেই। বাইরে আকাশ অশান্ত। রোশান পাশেই ঘুমিয়ে। নগ্ন বুকে তার নিঃশ্বাসের ওঠানামা স্থির, নির্লিপ্ত। মোহনা নিঃশব্দে তার শরীর ছুঁয়ে দেয়, আঙুল বুলায় বুকে জন্মানো ঘন পশমের মাঝে। রোশান আজকে আর কাজে যায়নি, শরীর তার ভালো লাগছিল না। রোশানের যে নারীদোষ খুব একটা আছে তাও নয়, তবে একেবারে যে নেই তাও বললে ভুল হবে। এই বাড়ির কোন পুরুষ আবার ধোয়া তুলসী পাতা? যাদের ছোট থেকেই শিখিয়ে আসা হচ্ছে নারী কেবল ভোগের পাত্র, তাদের থেকে শুদ্ধতা আশা করা যায় না। তবে ফারাজ থাক, তার কথা বলার প্রয়োজন নেই। আদৌ কি সে এলাহি বাড়ির কেউ? এলাহিদের রক্ত কি তার ধমনীর মধ্যে প্রবাহিত হচ্ছে? আচ্ছা, মোহনা তো কম রূপবতী নয়, তবুও তার স্বামীর চোখে অন্য নারীর দেহ খোঁজে কেন? মোহনা একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। মনে মনে খুব করে বলল, যদি পুনর্জন্ম বলে কিছু থাকতো তবে আমি ফারাজের মতো কাউকেই চাইতাম জীবনসঙ্গী হিসেবে। বিয়ের 5 বছর পার হয়েছে, অথচ শূন্য কোলের ভার তার হৃদয়ে বেড়েই চলেছে। মা হতে ইচ্ছে করে, প্রতিবার যখন আশা জন্ম নেয় নিষ্ঠুর পরিহাসে তা নিভে যায়। যদি চাইলেই সব পাওয়া যেত তাহলে পৃথিবীতে এত দুঃখ অভাগা থাকতো না। মোহনা রোশানের হাত দুটোর দিকে একবার তাকায়। এই হাত, এই হাতে কত পাপ লেখা। এই পাপের কোনো অন্ত নেই। এই পাপ মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই চলবে। মোহনার আপন বলতে কেউ নেই, কেবল একটা অতীত আছে, কিন্তু সেই অতীত সে ভুলে গেছে। বেঁচে থাকতে হলে অতীত ভুলতে হয়। তবে তার একটা বান্ধবীও আছে, নাম নিশি, যার সঙ্গে বহুদিন কথা হয়নি। শেষবার একটা ইমেল করেছিল নিশি, মোহনার রিপ্লাই দিতে পারেনি। সেদিন রোশান রাগের বশে তার হাতের ফোনটা ভেঙে ফেলেছিল। সেই থেকে আর কোনো যোগাযোগ নেই। নিশির দুটো বাচ্চা আছে, পরিবারসহ নরসিংদী থাকে হয়তো। ইদানিং মেয়েটার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়। মোহনা রোশানের বুক থেকে উঠে বারান্দায় গেল। বারান্দায় গিয়ে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল মোহনা। প্রথম টান দিতেই ধোঁয়া মিশে গেল রাতের হাওয়ায়। সমাজের চোখে এটা পাপ, ঈশ্বরের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু পুরুষ যদি নেশায় দুঃখ ভুলতে পারে তবে নারী কেন পারবে না? পুরুষের জন্য যা স্বাভাবিক নারীর জন্য তা পাপ হবে কেন?
খোলা বাতাসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। কোঁকড়ানো চুল পিঠ ছুঁয়ে আছে, নীল জর্জেট শাড়ির ভাঁজে ফর্সা শরীরের রেখাগুলো স্পষ্ট। হাতের সিগারেটটা ফেলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। রুমে এসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কপাল থেকে টিপটা খুলে আয়নার গায়ে সেঁটে দিল। তারপর ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক ছোঁয়ালো। আচ্ছা, কত তারিখ? ক্যালেন্ডারের পাতায় চোখ বুলিয়ে দেখল মোহনা। 27/3/2022। মোহনা বাঁকা হাসল। তারপর দেরি না করে গোসলে চলে গেল। গোসলের আগে কেন জানি তার গাঢ় করে লিপস্টিক দিতে খুব ইচ্ছে করে বিধায় সে দেয়। নিজেকে আর কত বেঁধে রাখবে? রাত 2টো পেরিয়ে গেছে। বাইরে ঝড়ের দাপট প্রকৃতির অস্থির রাগ প্রকাশ করছে। উত্তরের জানালাটা খোলা। বাতাসের ঝাপটায় সেটি বারবার দেয়ালে আঘাত করে ঝনঝন শব্দ তুলছে। একটা কাঁপন ধরিয়ে দেওয়া অসহ্যকর শব্দ। ফারাজ উপর হয়ে ঘুমিয়ে আছে। কালো ট্রাউজার পরা দেহটা শিথিল, নিঃশ্বাস ভারী। 2 হাতে শক্ত করে জড়িয়ে রেখেছে কোলবালিশটাকে। রাতে কিছু না ধরলে তার ঘুম হয় না। এতকাল কোলবালিশ ধরেই ঘুমাতে হয়েছে। যদিও এখন একটা বিয়ে করেছে, তাও শান্তি নেই। এমন রোমান্টিক বৃষ্টিমুখর পরিবেশেও তাকে কোলবালিশ জড়িয়েই ঘুমাতে হচ্ছে। অথচ মাথায় গোবর ঠাসা বউটা কিন্তু তার পাশেই শরীর গুটিয়ে শুয়ে আছে। ফারাজ নিজের খায়েশ মিটিয়ে আরামসে ঘুমাচ্ছে। একবারও চিত্রাকে জিজ্ঞেস অবধি করেনি শরীরে কি খুব যন্ত্রণা হচ্ছে। কি নির্দয়! আবার দাবি করে সে নাকি ভালোবাসে। ভালোবাসার শব্দটাকে চিত্রার ইদানিং সবচেয়ে সস্তা বলে মনে হয়। যে যখন খুশি যাকে ভালোবাসি বলছে, কিন্তু তারা কি আদৌ জানে ভালোবাসার ডেফিনিশন কি? ভালোবাসা কি শুধুই দাবি, নাকি দায়িত্বও বটে? চিত্রার চোখে এক ফোঁটাও ঘুম নেই। শরীরে অসহ্য ব্যথা, যেন প্রতিটা পেশির মধ্যে কেউ সূক্ষ্ম ছুরি চালিয়ে দিয়েছে। তার উপর পুরো ঘরটা ঢেকে আছে নিঃসীম অন্ধকারে। মাঝে মাঝে বাজ পড়ছে তীব্র আলোর ঝলকানিতে, কিছু মুহূর্তের জন্য চারপাশ দৃশ্যমান হচ্ছে। তারপর আবার সেই দমবন্ধ অন্ধকার। অন্ধকার সহ্য করতে পারে না চিত্রা, বরং বলা ভালো এটা তার জন্য ভয়াবহ এক দুঃস্বপ্নের মতো। রক্ত আর অন্ধকার, এই দুটো জিনিসে তার ভয়াবহ ফোবিয়া। রক্ত দেখলে তার দম বন্ধ হয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়। অন্ধকারে মনে হয় কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছে। অথচ আজকের রাতটায় সে বন্দি ঠিক এই ভয়ের মাঝখানে। সে শুনেছে মৃত্যু যন্ত্রণা অসহনীয়, কিন্তু দুনিয়ার যন্ত্রণায় যদি এতটা অমানবিক হয়, তবে মৃত্যুর সময় কি ঘটে? মানুষ কিভাবে সেই যন্ত্রণা সহ্য করে? নাকি মৃত্যুর আগে শরীরের সমস্ত অনুভূতি স্তব্ধ হয়ে যায়? চিত্রার দম আটকে আসে। মনে হয় এই ঘন অন্ধকারের মধ্যেই সে হারিয়ে যাবে। কেউ জানবেও না, কেউ ফিরেও তাকাবে না। চিত্রা ধীরে ধীরে উঠে বসল। অন্ধকারে কিছুই স্পষ্ট নয়। কেবল জানালার ওপারে বয়ে যাওয়া অশুভ এক পরিবেশ চোখে ভাসছে চিত্রার। ঝমঝম বৃষ্টি পড়ছে। তার সঙ্গে মিশে আছে অচেনা ক্ষুধার্ত প্রাণীর ডাক। ঘর জুড়ে একটা থমথমে আতঙ্ক, ঠিক অলক্ষ্যে কারো উপস্থিতির মতো। ওয়াশরুমে যাওয়া দরকার, কিন্তু একা একা অন্ধকারে কি করে যাবে সে? সুবিশাল একটা রুম। ওয়াশরুমটা রুমের একেবারে শেষ দিকে। অন্ধকারে একা এতটা পথ কি করে যাবে? তাও এমন ভয়ানক গা ছমছমে শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতিতে। ঘুমন্ত ফারাজের দিকে চিত্রা একবার চাইল। কি শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। মনে হচ্ছে যুদ্ধজয়ী কোনো সৈনিক তার শৌর্য দেখিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চিত্রা কি তাকে ডেকে তুলবে? চিত্রার কি উচিত তার কাছে সাহায্য চাওয়া? না না, নিজেকে লোকটার সামনে এতটা অসহায় বানালে চলবে না। চিত্রা বেডসাইড টেবিল থেকে ফারাজের ফোনটা হাতে তুলে নেয়। লক করা। লক না খুলতে পারলে ফ্ল্যাশলাইট অন করা সম্ভব নয়, তবে ফোনের স্ক্রিনে থাকা মৃদু আলো ওয়াশরুমে যাওয়ার জন্য যথেষ্ট। ব্যথায় জর্জরিত শরীর নিয়ে চিত্রা উঠে ওয়াশরুমে গেল।
ওয়াশরুম থেকে বের হওয়ার পর হঠাৎ সে থমকে দাঁড়ায়। শব্দ, কানে একটা শব্দ ঠেকছে। চিত্রা আরেকটু ভালো করে খেয়াল করল। নূপুরের ঝনঝনানি ভেসে আসছে। খুব ক্ষীণ সেই শব্দ। চিত্রার রক্ত হিম হয়ে আসে। এত রাতে নিস্তব্ধতার মধ্যে নূপুরের শব্দ। চিত্রার মনে হুট করেই কৌতূহল জাগল। কৌতূহল তার শরীরের ভেতর একটা বিষের মতো ছড়িয়ে পড়ল। শরীরের শাড়িটা ঠিকঠাক করে হাতের ফোনটা নিয়ে রুম থেকে এক পা দুই পা করে বেরিয়ে এলো। যাওয়ার আগে নিঃশব্দে পেছন ফিরে ফারাজকে একবার দেখল। না, লোকটা আসলেই গভীর ঘুমে মগ্ন। নূপুরের শব্দ বাড়ছে। বৃষ্টির শব্দের মধ্যেও স্পষ্ট শোনা যাচ্ছে ঝনঝনানি। শ্বাস ভারী হয়ে আসে চিত্রার। কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছে যেভাবে আলোয় পতঙ্গ এগিয়ে যায় মৃত্যুর দিকে। সারা বাড়িতে মৃদু বাতি জ্বলছে। চিত্রার এখন কিছুতেই ভয় হচ্ছে না, তবে ভীষণ কৌতূহল হচ্ছে। কৌতূহল জিনিসটাও নেশার মতো খারাপ, খুব বাজে। চিত্রা এক পা দুই পা করে হাঁটা শুরু করে। নিচের অন্দরমহলের দিকে একবার তাকায় সে, তারপর আবার দোতলার করিডোরের দিকে। ফারিয়া বলেছিল দোতলায় 3টা রুম, 3 ভাইয়ের 3টা। ফারাজেরটা একেবারে শেষ প্রান্তে, বাকি দুটো পাশাপাশি। তবে শব্দটা দোতলার কোনো রুম থেকে আসছে না। চিত্রার শব্দের পেছনে হাঁটতে হাঁটতে চোখ গেল দোতলায় অবস্থিত সিঁড়ির দিকে। এই সিঁড়ি সরাসরি 3 তলায় চলে গিয়েছে। তবে এখন পর্যন্ত চিত্রার সেখানে যাওয়া হয়নি। ফারিয়া কোথায় কোন রুম আছে সকালে চিত্রাকে জানিয়েছিল, তবে 3 তলার বিষয়ে কিছুই জানায়নি, এমনকি বলেওনি। তাই চিত্রাও কিছু আর জিজ্ঞেস করেনি। তবে চিত্রার কেন জানি মনে হচ্ছে শব্দটা 3 তলা থেকেই আসছে। সেখানে কি যাওয়া উচিত, ভাবল চিত্রা। তারপর আবারও এগিয়ে গেল। সিঁড়ির সামনে এসে হুট করে আবারও থমকে দাঁড়ালো সে। গানের শব্দ আসছে, মেয়েলি কণ্ঠস্বর। কে যেন সুরিলি গলায় রবীন্দ্রসঙ্গীত গাইছে। গানের সুর শুনে তো তাই মনে হলো। সুর কেমন যেন অপার্থিব, তবে কোন গানটা গাওয়া হচ্ছে তা ঠিক ধরতে পারছে না চিত্রা। ফারাজের ফোনের স্ক্রিন অন করে চিত্রা দেখল 3টার কাছাকাছি বাজে। ফোনে চার্জও 1%। না জানি কতক্ষণ ধরে 1% চার্জ দিয়ে কাজ চালানো হচ্ছে। যে কোনো মুহূর্তেই ফোনটা অফ হয়ে যেতে পারে। 3 তলার সিঁড়ি পুরো বিদঘুটে অন্ধকারে ছেয়ে আছে। চিত্রা সাহস করে সিঁড়িতে এক পা রাখল। তবে আরেকটা পা রাখতেই হুট করে বিদ্যুৎ চলে যায়। চারদিক মুহূর্তে অতল অমানিসায় ছেয়ে গেছে। যেন কেউ একটা অতিকায় চাদর টেনে ঢেকে দিয়েছে বাড়িটাকে। চিত্রার নিঃশ্বাস আটকে আসে। মনে হয় কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, তার গলায় শীতল আঙুল ছুঁয়ে দিচ্ছে। এই অন্ধকারে কেউ কি তাকে চুপি চুপি অনুসরণ করছে? কেউ কি তার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলছে, ফিরে তাকাবে না? ভয়ে হাতের ফোন চালু করতে গিয়ে দেখে ফোনটা বন্ধ হয়ে গেছে। এখন চিৎকার করলেও তো কেউ রুম থেকে বের হবে না। চারপাশ নিস্তব্ধ। নূপুরের ঝনঝনানি গানের সুর এখন মনে হচ্ছে শব্দটা তার দিকে এগিয়ে আসছে। চিত্রার সত্যি শরীর কাঁপছে। বাহিরে হুটহাট বজ্রপাত হচ্ছে। ভালো মানের বৃষ্টি পড়ছে। আগের তুলনায় বৃষ্টি কয়েক গুণ বেড়ে গিয়েছে। এখন চিৎকার করলেও তো কেউ তার গলা শুনতে পাবে না। হঠাৎ শীতল একটা হাত তার কাঁধে স্পর্শ করল। চিত্রা ভয়ে চিৎকার করে উঠল। ভয়ে সে ঝাঁকি খায়। জ্ঞান হারানোর আগে শেষবারের মতো তার চোখে এক ঝলক দৃশ্য ভেসে ওঠে। গভীর অন্ধকারের ভেতর দিয়ে দৃষ্টি আটকে যায় একটা মোমের ক্ষীণ আলোতে। তারপর কেবল অস্পষ্টভাবে গলা থেকে বেরোয়, আপনি? বৃষ্টি থেমেছে বহুক্ষণ, তবুও ধরণীর বুক এখনো ভিজে অনুরণিত। বাতাসে শরীরে মিশে আছে কাদামাটির সোদা ঘ্রাণ। বাড়ির পেছনের আছাওয়ালা পুকুরটায় জল থই থই করছে। কালো নিথর জলে আকাশের ছায়া ভেঙে ভেঙে যাচ্ছে বৃষ্টির টলটলে স্মৃতিতে। বারছাড়ের শীর্ষে নিশ্চুপ বসে আছে এক মাছরাঙা।
গাঢ় নীল সবুজ ডানা ভাঁজ করে অপেক্ষমান। তার ক্ষুধা মেটেনি এখনো। ধৈর্যের সর্বশেষ বিন্দুতে দাঁড়িয়ে সে লক্ষ্য রাখছে জলের নিচে লুকিয়ে থাকার শিকারের উপর। মুহূর্তের জন্য দৃষ্টি সরাচ্ছে না, কারণ সে জানে সময়ের শিকারে মুহূর্তই অস্ত্র। শেষ রাতের ঠান্ডা বাতাস গা ছুঁয়ে যায় কাঁপন ধরিয়ে। চিত্রা ঘুমিয়ে আছে। নিষ্পাপ একটা মুখ। ফারাজের চোখ চিত্রার গলার দিকে গেল। ইসরে, লালচে দাগ বসে গেছে। মেয়েটার সঙ্গে এতটা পাষণ্ড হওয়া মোটেও ঠিক হয়নি। খুব যন্ত্রণা হচ্ছে হয়তো। তবে ফারাজের কি যেন হয়েছিল রাতে। কেন জানি সোহাগের নামটা একেবারে তীরের মতো করে বুকে বিঁধেছিল তার। চিত্রা তার স্ত্রী, সে পরপুরুষের নাম কেন নিজের মুখে আনবে? ফারাজ নিজের ভাগ অন্যকে দিতে শেখেনি, শুধুই শিখেছে কেড়ে নিতে, ছিনিয়ে নিতে। তবে এমন বাসরের স্বপ্ন ফারাজ কল্পনাও করেনি। কিন্তু ফারাজ চিত্রার ব্যথার জায়গায় ঠোঁট ছোঁয়ালো। চিত্রা অস্থিরভাবে নড়ল, কিন্তু জেগে উঠল না। ফারাজ একটু থমকে গেল, তারপর ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগোলো। দরজার হাতলে হাত রাখতেই একটা দ্বিধা জেগে উঠল তার ভেতর। মুহূর্তের জন্য থমকালো, তারপর আবার ফিরে এলো বিছানায়। চিত্রার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার শান্ত মুখের দিকে। অস্পষ্ট স্বরে ফারাজ বলল, শুনেছি ব্যথার উপর ব্যথা দিলে নাকি ব্যথা সারে। আমি তোমার সেই সকল ব্যথা হতে জন্মাতে চাই। তুমি না হয় ব্যথার উপর আরও খানিকটা ব্যথা দিয়ে দেহের সঙ্গে আমার মনের ব্যথাটাও মুছে দিও প্রিয়তমা। চিত্রার ঘুম ভেঙে হালকা হয়ে আসে। ধীরে ধীরে চোখ মেলে তাকায় সে। ব্যথার ভারে শরীর অবশ লাগছে। সে কিছুক্ষণ ফারাজের মুখের দিকে তাকিয়ে থাকে। দৃষ্টি অনুভূতিহীন, নির্বিকার। ফারাজের নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিয়ন্ত্রণ জিনিসটায় সে অভ্যস্ত নয়, তাই এবার ভুল হয়ে গিয়েছে। তবে আর কখনো এমন ভুল হতে দেওয়া যাবে না। ফারাজ তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, শরীর কেমন লাগছে এখন? চিত্রা অনড় কণ্ঠে উত্তর দিল, যেমন রেখেছেন তেমনই। ফারাজের চোখে একটু কুঞ্চন ফুটে উঠল। তেরামি করো কেন? চিত্রা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তেরামি সহ্য করছেন কেন? মেরে ফেলুন না। ফারাজ এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর শান্ত গলায় বলল, তুমি মরলে আমিও মরে যাব। চিত্রার ঠোঁট একবার কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। বেঁচে থেকে কি পেয়েছেন? ফারাজ এক চিলতে হাসল। তোমায়। চিত্রার হৃদস্পন্দন এক লহমায় থেমে গেল যেন। সে ফিসফিস করে বলল, আপনি আমাকে ভালোবাসেন? মনকে জিজ্ঞেস করো। ভালোবাসার প্রমাণ আছে, দিতে পারবেন? ফারাজ তার গভীর চোখ দুটো চিত্রার চোখে স্থির করে বলল, প্রমাণ তো তুমি নিজেই প্রিয়তমা। তুমি আজ মিসেস ফারাজ এলাহি। এইটুকুই কি যথেষ্ট নয়? চিত্রা নীরব হয়ে গেল। এই লোকের সঙ্গে যুক্তিতে পেরে ওঠা অসম্ভব। সে উঠে বসার চেষ্টা করল, কিন্তু পারল না। শরীরের কোথাও যেন প্রচণ্ড ব্যথা ছড়িয়ে আছে, বিশেষ করে বাম হাতে। ফারাজ তাকে ধরে বসিয়ে দিল। মুখে কোনো অনুভূতির ছাপ নেই, শুধুই শীতল এক দৃষ্টি। মাঝরাতে বাড়ি ঘুরে দেখার শখ হলো কেন? চিত্রা আসল কারণ বলল না। বললে হয়তো ফারাজ ব্যঙ্গ করে হাসবে, তার দুর্বলতাকে উপহাস করবে। এমনি মন চাইল তাই। ফারাজ ঠোঁট বাঁকালো। তাই বলে যেই মেয়ে অন্ধকারে ভয় পায়, তার একা অন্ধকারের মাঝে হাঁটা কি বিপজ্জনক নয়? চিত্রার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। তার মানে ফারাজ তার ভয়, তার অন্ধকার ভীতি সম্পর্কে জানে। সে ধীরে বলল, আর কি জানেন আমার বিষয়? ফারাজ মুচকি হাসল, তারপর গভীর স্বরে বলল, ওই যে ওইটাও। তুমি যেটা জানো না ওইটাও আমি জানি। যা দেখনি তাও দেখেছি। চিত্রার মুখমণ্ডল রাগে লাল হয়ে উঠল। মনে মনে ফারাজকে শত শত গালি দিল। লোকটার মুখ থেকে কখনো মধু ঝরে না, সবসময় সাপের মতো বিষ ঝরে। জন্মের পর মধুর বদলে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল নাকি? বমি করে বিষ মুখে দিয়ে না বের করে পেছন দিক দিয়ে বের করেছে বিধায় আজ এই হাল।
ফারাজ ধীরে ধীরে চিত্রার দিকে এগিয়ে আসে। ফারাজের প্রতিটা কদমে চিত্রা 1 পা 2 পা করে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ চিত্রা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, কি করছেন? উদ্দেশ্য কি আপনার? ফারাজ চিত্রার মাথায় একটা মৃদু গাঁট মেরে বলল, হে জো ইরাদে বাতা দো তুমকো, শর্মা হি যাওগে তুম। চিত্রা চোখ মেলে তেজি দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। ফারাজ হেসে চোখ মেরে বলে, তাহার চোখে চাইলে মনের অসুখ হয়, প্রিয়তমার তরে এই হৃদয় ক্ষয়। সকালটা অদ্ভুত এক আবেশে মোড়ানো। চিত্রা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। শাড়ি পরানো হচ্ছে তাকে। প্রতিদিন নীলু এই কাজটা করত, তবে আজ সে আসেনি। এমনকি নীলুর মাও কাজে আসেনি। একটু আগেই রুমানা বড় একটা বাক্স এনে চিত্রার হাতে ধরিয়ে দিয়েছেন। ভারী গহনায় ভরা সেই বাক্স। মুখে একটা কঠিন হাসি এনে বলেছিলেন, আমাদের বাড়ির বউরা খালি গলায় থাকে না, হাত পা স্বর্ণে ঢাকা থাকে। ফারাজের বইয়ের জন্য জমিদারি গহনা তুলে রাখা হয়েছিল। এখন থেকে এসবের মালিক তুমি। চিত্রা বাক্স খুলতেই বিস্ময়ে হতবাক হয়ে যায়। এত গহনা, প্রতিটাই ভারী জমকালো। কাজের মেয়ে যখন একটা ভারী হার তার গলায় পরানোর চেষ্টা করল, চিত্রা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, এ আবার কেমন অত্যাচার? আমি এসব পড়তে পারবো না, মরেই যাব দম বন্ধ হয়ে। ফারাজ তখন আয়নার উল্টো পাশে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম ঠিক করছিল। কালো রঙের একটা শার্ট, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, পারফিউমের গাঢ় গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। সে টেবিলের উপর রাখা একটা হুইস্কির বোতল খুলে চিত্রার সামনেই ঢকঢক করে গিলে অর্ধেকটা সাবার করে ফেলল। চিত্রা বিরক্ত চোখে তাকালো। সকাল সকাল মানুষ মদও খায়? এই লোক তো পুরো বিদেশি হয়ে ফিরে এসেছে। আবার এমনও হতে পারে ছোটবেলা থেকেই এমন ছিল। ফারাজের দৃষ্টি আচমকাই বিছানার দিকে গেল। রক্তের ছোপ ছোপ দাগ এখনো লেগে আছে সাদা চাদরে। ফারাজও সেটা লক্ষ্য করল। চোখ সরু করে কিছুক্ষণ তাকিয়ে রইল। রাতে কি তবে এই রক্তের উপরেই ঘুমিয়েছিল সে? কি অবস্থা! চিত্রার চেঁচিয়ে ওঠা শুনে ফারাজ ধীর পায়ে তার দিকে ঘুরে তাকালো। ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপাত্মক হাসি নিয়ে বলল, তোমাকে তো আমি মারব বউ, এসব গহনার তোমাকে মারার কোনো অধিকার নেই। তারপর কাজের মেয়ে মিতালির দিকে তাকিয়ে হুকুমের সুরে বলল, আমার বউকে ছেড়ে দাও, আর জলদি বিছানার চাদর বদলে ফেলো। চিত্রা নাস্তা করে এসে যেন সব ঠিকঠাক পায়। মিতালি সঙ্গে সঙ্গে মাথা নাড়ালো। যে ভাইজান? ফারাজ ভ্রু কুঁচকে তাকালো। কিসের ভাইজান রে? আজকে ভাইজান, কাল ছাইয়া যান। আমার বউ আছে, আমি বিবাহিত পুরুষ, ভবিষ্যতে 11 বাচ্চার আব্বা, তাই আজ থেকে আমাকে খালু বলে ডাকবি। মোটা মাথায় কথা ঢুকেছে তো, নাকি রিপিট করতে হবে? মেয়েটা ঘাবড়ে গিয়ে নিচের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, জি ভাই, মানে খালু যান। গুখা শালি, জাস্ট খালু ডাক, মুখ থেকে কি বের হয় না? জান লাগাতে হবে কেন? আই অ্যাম অনলি মাই ওয়াইফস। ডাইনিং টেবিলে সাজানো সকালের নাস্তা। বাড়ির বউরা স্বামীদের পাশে দাঁড়িয়ে আছে, তবে চিত্রা ব্যতিক্রম। ফারাজ তাকে জোর করেই নিজের পাশে বসিয়েছে। শাশুড়ি একবার সরু চোখে চিত্রার দিকে তাকালেন। মনের ভেতর কোথাও অসন্তোষ জমে আছে, হয়তো গহনা না পরার কারণে। টেবিলে পুরুষ বলতে রোশান বসে আছে। সুলেমান সাহেব এখনই চলে আসবেন। রাজন ও জোহান ভোরে ফিরেছে, তারা উঠবে সোজা সন্ধ্যায়। চিত্রা খাবারের দিকে তাকালো। এই কয়জনের জন্য এত আয়োজন? বড়লোকদের বড়লোকই কারবার। সুলেমান টেবিলে বসতেই চিত্রা সালাম দিল। জিজ্ঞেস করল, আব্বু আপনি কেমন আছেন? সুলেমান স্নিগ্ধ হেসে বললেন, তোমাগো দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাড়িতে কেমন লাগতাছে? মন বসছে তো? চিত্রা মৃদু মাথা দোলালো। ফারাজ তখনও স্থির চুপচাপ। রোশান বলল, আজকে একটা জরুরি কাজ আছে কিন্তু। ফারাজ কোনো উত্তর দিল না। নদী তার সামনে খাবার রাখতে গেলে বলে উঠল, উফস ভাবি,
আমি ডায়েটে আছি। ঘাস লতা পাতা কিছু থাকলে দেন, তবে দুপুরে আসবো। আজ কিন্তু বিরিয়ানি রান্না করবেন। কতদিন হলো আপনার হাতের বিরিয়ানি খাই না। নদী কোনো জবাব দিল না, শুধু মাথা নত করে সম্মতি জানালো। তবে চিত্রার গা জ্বলে উঠল। মনে মনে শুধালো, এত সুন্দর ফিট বডি নিয়েও আবার ডায়েট। আচ্ছা, মানলাম সে ডায়েট করে, তবে ডায়েটিংয়ে বিরিয়ানি কে খায়? সবাই খাচ্ছে, তবে সবার সামনে তার খেতে লজ্জা করছে। চিত্রা কাচুমাচু করছে। ফারাজ লক্ষ্য করল। সে চিত্রার পাউরুটি থেকে মোটা অংশটা ছাড়াতে ছাড়াতে বলল, জলদি খাও, খেয়ে শক্তি কামাও। দুপুরে সেই পরিমাপ করব শক্তি কতখানি বেড়েছে। চিত্রা নিচের দিকে তাকিয়ে রয়। ভীষণ লজ্জা করছে তার। ফারাজ চিত্রার লজ্জা ভাঙাতে সকলের সামনে গালে একটা চুমু খায়। এত দ্রুত এমন ঝড় চলে আসবে বিষয়টা চিত্রা বুঝে উঠতে পারেনি। চিত্রা লজ্জা জর্জরিত চোখে সকলের দিকে তাকায়। কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই যার যার মতো করে খাচ্ছে। তবুও চিত্রার মন চাইছে হাতের কাঁটা চামচটা ফারাজের গলায় বসিয়ে দিতে। সুলেমান গ্লাসের দিকে হাত বাড়িয়ে বললেন, মোহনা, একটু পানি দাও তো। মোহনা চুপচাপ গ্লাসে পানি ঢেলে দিল। সুলেমান এক ঢোক গলায় ঢাললেন। কিছু বলতে যাবেন, ঠিক তখনই ঘরের নীরবতা ছিঁড়ে এক মেয়েলি আর্তনাদ ভেসে এলো। ঘরের সবাই একসঙ্গে দরজার দিকে তাকালো। চিত্রার ভ্রু কুঁচকে উঠল। মনে মনে শুধালো, নীলুর মা না? নীলুর মা বিলাপ করে কাঁদছেন। সারা রাত কেটে গেল, নীলুর কোনো খোঁজ নেই। কোথায় গেল তার মেয়ে? ভয়ার উৎকণ্ঠায় দিশেহারা হয়ে তিনি সোজা চলে এসেছেন সুলেমান এলাহির কাছে। চেয়ারম্যান মানুষ, ক্ষমতার প্রভাব দুটোই আছে। যদি কেউ নীলুকে খুঁজে বের করতে পারে তবে তিনিই পারবেন। চেয়ারম্যানের বসার ঘরে চাপা উত্তেজনা। রোশান পরোটা দিয়ে মাংসের কালা ভুনা পুড়ে মুখে পুড়ছে। অন্যদিকে মোহনা পাশে দাঁড়িয়ে নীরবে খাবার এগিয়ে দিচ্ছে। কোনো কথা বলছে না, শুধু পরিবেশনে ব্যস্ত। ফারিয়ার নীরু তবে মাত্র এসে উপস্থিত হয়েছে। এতক্ষণ রান্নাঘরে ছিল তারা। রুমানার স্বামীর প্লেটে আরেকটা গমের রুটি দিতে দিতে বলল, কাইন্দো না নীলুর মা, নীলু ভালা মাইয়া, আসে হয়তো কোথাও, ফিরে আসব। চিত্রার মন কেমন যেন অস্থির হয়ে উঠেছে। কালই তো সে নীলুকে দেখেছিল, আর আজ রাত পেরোতেই উধাও। কিশোরগঞ্জে মানুষ গুমের ঘটনা বেড়েই চলেছে, অথচ পুলিশ নীরব দর্শক। কেউই কিছুই করছে না, কেউ কিছু বলছেও না। চিত্রার মনে প্রশ্ন জাগে, নীলুর কিছু হয়ে যায়নি তো? নীলুর মাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কিন্তু সে দ্বিধায় পড়ে যায়। সে তো এই বাড়ির নতুন বউ, হুট করে প্রশ্ন করলে কে কী ভাববে। তাই ইচ্ছে থাকলেও কিছু বলতে পারেনি সে। সুলেমান এলাহি নীলুর মাকে আশ্বাস দেন, তিনি খোঁজ নেবেন। কথায় ভরসা রেখে নীলুর মা কান্না ভেজা চোখে ফিরে যান বাড়ির দিকে। কিন্তু সুলেমানের মনে শান্তি নেই। একের পর এক অপরাধের অভিযোগ এসে তার দরজায় হাজির হচ্ছে, অথচ পরিস্থিতির উন্নতি নেই। অপরাধের পাল্লা ভারী হচ্ছে প্রতিদিন। তবে সুলেমান এলাহি এখনও বিশ্বাস হারাননি। এত সহজে তিনি হাল ছাড়বেন না। কিছু একটা করতেই হবে দ্রুত। এভাবে আর চলতে দেওয়া যায় না। তোমার কিছু লাগবে ফারাজ ভাই? কী সব সালাদ খাচ্ছ? নীরু কৌতূহল ভরা কণ্ঠে প্রশ্ন করল। ফারাজ ভ্রুকুচকে তাকায় তার দিকে। হাওয়া লাগবে, দূরে যা, হাওয়া আসতে দে। এমনিতেই আমার বউ হচ্ছে আগুন সুন্দরী, তার পাশে বসলে আমার ভেতরের টেম্পারেচার অটোমেটিক বেড়ে যায়। চিত্রা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। নীরু ফারাজের কথা হজম করতে পারল না। সে মুখটা ভেঙচি কেটে চিত্রার দিকে তাকালো। গলার লালচে দাগগুলোর দিকে চোখ গেল নীরুর। ভেতরটা একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। ফারাজ এক চামচ সালাদ মুখে দিয়ে নির্বিকার ভঙ্গিতে চিবোতে চিবোতে বলল, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। এই আব্বা, ফায়ার সার্ভিসকে কল করেন তো। নীরু লজ্জায় আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল। খাবার টেবিলে বসে থাকা সবাই একে অপরের দিকে চাইল, যদিও রোশান বাদে।
ফারাজের কথার আসল মানে কেউই ঠিক বুঝে উঠতে পারেনি। সুলেমান এলাহি চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন, কি পুড়তাছে? ফারাজ চোখের পলক না ফেলেই বলে, আবেয়েত্তাগুলোর মন আব্বা, জলদি বাড়ির আবেয়েত্তাগুলারে নিকা করিয়ে দেন। সুলেমান এলাহির হাতের গ্লাসটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম। তীব্র কাশিতে গলা শুকিয়ে আসে তার। এই ছেলের মুখের ভাষার বন্দুকের গুলি সমান। একটা বের হলে জীবন কেড়ে নেয় আর অন্যটা বের হলে ইজ্জত। দুপুরের কাঠফাটা রোদ, রাতের বৃষ্টির স্নিগ্ধতা এখন আর নেই। গরম আরও বেড়েছে মনে হচ্ছে। মাদ্রাসার ছাত্রীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে। রাস্তায় জ্যামজট লেগে আছে। ফারাজকে জলদি ফ্যাক্টরিতে যেতে হবে, অনেক কাজ জমে আছে। এলাহিদের ফিশ প্রসেসিং ফ্যাক্টরি আছে, সেখানে ধরা মাছ প্রসেস করা থেকে শুরু করে মাছ পরিষ্কার করা, কাটিং, ফ্রিজিং, প্যাকেজিং ইত্যাদি সব একত্রে করা হয়। তাছাড়া মাছকে বাজারজাত করার উপযোগী করে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। ফ্যাক্টরির পাশে অবস্থিত 3 তলা বিশিষ্ট বিল্ডিংটাকে এলাহিদের অফিস কার্যালয় কিংবা প্রশাসনিক ভবনও বলা চলে। প্রশাসনিক কার্যালয়ে রোশান, রাজন, ফারাজ সকলেই আলাদা চেম্বার রেখেছে। তবে ফারাজের চেম্বার বেশিরভাগ সময়ই খালি থাকে। প্রধান কারণ তার দেশে আসা খুব একটা হয় না। তবে এবার তার হুট করে দেশে আসার বিষয়ে কারোরই কিছু জানা নেই। জিজ্ঞেস করার সাহসও নেই কারো। ফারাজ হাত ঘড়িটির দিকে একবার তাকায়। অফিসে আজ নতুন একটা কাস্টমার আসবে, তার সঙ্গে ডিল করতে হবে। লেট হলে কি করে চলবে? অভ্র, তুই গিয়ে দেখে আয় তো বাহিরে কার বাপ মরেছে। অভ্র ফারাজের সহচর বলা চলে। তার প্রতিটা কাজের খবর অভ্রর জানা আছে। অভ্র ছেলেটার গায়ের রং শ্যামলা, তবে অদ্ভুত সুন্দর দেখতে। ফারাজের সব কাজ তদারকি সেই করে। ফারাজ আবদার করলে হয়তো জানটা বের করে হাতে ধরিয়ে দেওয়ার মতো সাহসও তার আছে। অভ্র ফারাজের কথা শুনে গাড়ি থেকে বের হয়ে যায়। খানিকক্ষণ বাদে ফিরে এসে ফারাজকে জানায় বাহিরে আন্দোলন হচ্ছে। মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে, তাতেই সবাই আন্দোলন করেছে। হত্যাকারীর শাস্তি দাবি করছে। ফারাজ ফোনে গেমস খেলছিল। নির্বিকারভাবে জিজ্ঞেস করল, কাদের কাজে সব বলতো? আর কাদের হবে ভাই? সোহান পালোয়ানের লোকেদেরই কাজ। বালগুলোর ভেতরে যে এত নষ্টামি কই থেকে আসে? আসলে কি আর বলবো বল, বেডা মানুষের শরীরে কৃমি আছে। হুটহাট কৃমি নাড়া দেয় আর চুলকানি শুরু হয়। যাই হোক, তুই গিয়ে রাস্তা খালি করত। অভ্র একটু চুপ থেকে বলল, ভাই আপনিও তো বেডা মানুষ। ফারাজ ফোনের দিক থেকে চোখ সরিয়ে অভ্রর দিকে তাকালো। কপাল কুঁচকে জবাব দিল, আমার শিরায় তো আবার চুলকানি নাই যে মানুষ দেখলেই কুরকুরানি শুরু হয়ে যাবে। আমি এক জায়গায় টিকে থাকার মানুষ। ভণ্ডামি করলে এক জায়গাতেই করব। বারোঘাটের পানি খাওয়া পাবলিক এই ফারাজ এলাহি না। বুঝছো কুদ্দুসের বাপ? অভ্র জবাব না দিয়ে গাড়ি থেকে বের হতে নিলে ফারাজ পেছন থেকে তাকে আরেকবার ডাক দেয়। হেসে বলে, অফিসের কাজ শেষ হলে আজকে একটু তেনাদের নষ্টামি কমিয়ে দিয়ে আসব। শালার অনেক দিন ধরে ঝামেলা করি না। কি বোরিং একটা জীবন। লাইফে একটু বিনোদন না থাকলে কি চলে? সারা বাড়ি ঘুরে ক্লান্ত হয়ে চিত্রা নিজের রুমে এসে বসে। এই বাড়িতে করার মতো কাজ নেই, তাই সময় ফুরায় না। 4 দেয়ালের ভেতর কাটাতে কাটাতে তার দম বন্ধ হয়ে আসছে। বাইরে গিয়ে একটু হাওয়া খাওয়ার খুব ইচ্ছে জাগছে মনে। চিত্রার মাথায় হঠাৎ ফারিয়ার কথা আসে। মেয়েটার স্বামী নাকি এই বাড়িতেই থাকে, তবে এখন অবধি তার সঙ্গে দেখা হয়নি চিত্রার। আর জোহানের বাবা, তার সঙ্গেও তো এখনো কথা হলো না। যদিও জোহানের সঙ্গেও কথা হয়নি। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ায়, আঁচলটা ভালো করে গুছিয়ে নেয়। তারপর 1 পা 2 পা করে ফারিয়ার রুমের দিকে এগিয়ে যায়। ফারিয়ার রুমটার সঙ্গে নদী আর মোহনার রুম। নদীর রুমটা মাঝে পড়েছে আর ফারিয়া এবং মোহনারটা 2 পাশে। ফারিয়ার রুমের দরজা খোলা। নুরির সঙ্গে খেলা করছে সে। চিত্রা নুরিটাকে শুরু থেকেই দেখছে। ফারিয়ার সঙ্গ খুব পছন্দ করে মেয়েটা।
একই রক্ত, সম্পর্কে ফুপো বলে কথা। চিত্রা রুমে ঢুকতেই তাকে দেখে ফারিয়া উচ্ছ্বসিত হয়ে ওঠে। হেসে বলে, ভাবি আপনি? আসেন আসেন, এখানে বসেন। আসলে রুমটা গুছানো হয় নাই, তাই কিছু মনে করবেন না। ফারিয়ার মুখে লজ্জা মিশ্রিত হাসি। চিত্রা খাটে গিয়ে বসে, মৃদু স্বরে বলে, একা একা ভালো লাগছিল না, তাই তোমার কাছে চলে আসলাম। আপনার যখন ইচ্ছে তখনই চলে আসতে পারেন, আন্তরিক কণ্ঠে বলল ফারিয়া। চিত্রার দৃষ্টি আচমকা পড়ে টেবিলের উপর রাখা অ্যালবামের দিকে। ফারিয়ার বিয়ের ছবি। উজ্জ্বল শাড়ি আর সাজে তাকে অপূর্ব লাগছে। পাশে শেরওয়ানি পরা একজন যুবক। বয়স খুব বেশি নয়, গায়ের রং শ্যামলা। তুমি অনেক সুন্দর ফারিয়া। ফারিয়া একটু লজ্জা পেল। পরক্ষণেই লজ্জা ভেঙে বলল, আপনার থেকে বেশি না। চিত্রা হেসে বলল, এই বাড়ির সবাই সুন্দর, পুরুষ হোক কিংবা নারী। পুরুষ মানুষের বেশি সুন্দর হওয়ার দরকার পড়ে না, তবে নারীদের সৌন্দর্য হচ্ছে তাদের অস্ত্র। যার সৌন্দর্য যত বেশি তার ক্ষমতা তত বেশি। ফারিয়া মৃদু হাসে। চিত্রা একটু চুপ থেকে বলে, তা অবশ্য জানি। পুরুষ বাঁচে অর্থে আর নারী বাঁচে সৌন্দর্যে। একটু থেমে সে আবার বলল, বাহিরে যাবে? আমার এখনো বাড়ির আশপাশটা দেখা হয়নি। ফারিয়ার চোখ আনন্দে ঝলমল করে ওঠে। লম্বা সুঠাম গঠন তার, ভাইয়ের থেকেও বেশি সুন্দর যেন। ভেতরে কোথাও একটা চঞ্চলতা আছে, যা প্রকাশ করতে চেয়েও যেন পারে না। নুরিকে কোলে তুলে নেয় চিত্রা। এত মায়াবী ছোট্ট প্রাণটা। তারও তো এমন একটা মেয়ে শিশুর শখ, কিন্তু বাচ্চার কথা মনে পড়তেই ফারাজের মুখ ভেসে ওঠে চোখের সামনে। বাচ্চার বাবা কি হবে? ফারাজ এলাহি। এলাহি বাড়ির চারপাশে বাগান, সামনের দিকে ফুলের বাগান, তবে পেছনে ফল ফলাদি সহ নানা রকম গাছেদের আস্তানা। বিশাল প্রাচীর ঘেরা জমিদার বাড়ি। বাইরে থেকে রীতিমতো পুরনো জমিদারি রীতির ছাপ, অথচ ভেতরে আধুনিকতার ছোঁয়া। বাড়ির সামনের অংশে একটা ফোয়ারা আছে। বাড়ির পশ্চিম পাশে আরেকটা পুকুর আছে, শান বাঁধানো পুকুর ঘাট। সেই পুকুরের যত্নের জন্য আলাদা লোক আছে। তাহলে বাড়ির পেছনে থাকা পুকুরটা কি দোষ করেছে? তার কেন যত্ন নেওয়া হচ্ছে না? শান বাঁধানো পুকুর পাড়টার সামনেই দোলনা আছে। ফারিয়া চিত্রাকে নিয়ে সেখানে যায়। দুজনে দোলনায় গিয়ে বসে। দোলনার হালকা দুলুনির সঙ্গে বিকেলের স্নিগ্ধ বাতাস মনটাকে অদ্ভুত প্রশান্ত করে তোলে। ভাবি, আপনি গান পারেন? চিত্রা মাথা নাড়ে। না, আমি পারি বলেই হাসে ফারিয়া। একটা শোনাও তো তবে। ফারিয়া গুনগুনিয়ে গাইতে শুরু করলো একটা রবীন্দ্রসঙ্গীত। সেই মায়াবী সুর শুনতে শুনতে চিত্রার রাতের কথা মনে পড়ে যায়। কাল রাতেও তো এমনই একটা রবীন্দ্রসঙ্গীত শুনেছিল সে। তার শরীর কেমন শিউরে ওঠে। ধীরে ধীরে মাথা তোলে তিনতলার দিকে। কাঠের জানালাগুলো বন্ধ, অথচ মনে হচ্ছে কেউ আড়াল থেকে তাকিয়ে আছে। চিত্রা গভীর কণ্ঠে বলে, তিনতলায় কে থাকে? ফারিয়া চমকে তাকায়। মুহূর্তের জন্য কেমন যেন অস্বস্তিতে পড়ে যায়। তারপর স্বাভাবিক হয়ে মৃদু হাসে। কেউ না। কেন? না মানে ওইখানে তো যাওয়া হয়নি। তুমি যাইতে চাও? চিত্রা মাথা নাড়ে। হুম। ফারিয়া রহস্যময় দৃষ্টিতে বলে, নিয়ে যাব একদিন। চিত্রা চুপ করে যায়, চারপাশে তাকায় আবার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। ফারাজের দুপুরেই আসার কথা ছিল, কিন্তু এখনও আসেনি। ক্ষুধা পেয়েছে তার। কিন্তু রুমানা তাকে বলে দিয়েছেন ফারাজ আসার পর তার খাবার পরিবেশন করেই যেন চিত্রা খেতে বসে। বাড়ির নিয়ম। এসব নিয়ম চিত্রার একদমই ভালো লাগে না। চিত্রার পড়ালেখার শখ। এসএসসি দেওয়ার পর কলেজে পড়ার সুযোগ হয়নি তার। মামা এরই মাঝে অ্যাক্সিডেন্ট করে, আর তারপর এক লহমায় সব স্বপ্ন চুরমার। চিত্রা শুনেছে স্বামী ভালো হলে নাকি বিয়ের পর বউকে পড়ালেখা করতে দেয়। তার স্বামীটা কতটুকু ভালো? নির্লজ্জতা ছাড়া তার কি আর কোনো দোষ আছে? যদি না থাকে তবে কি সে চিত্রাকে পড়ালেখা করতে দেবে?
কলেজে যেতে দেবে? চিত্রা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বাড়ির কথা মনে পড়ছে তার। মামাকে কতদিন ধরে সে দেখে না। আচ্ছা, মামাকে ঠিক সময়ে ওষুধ খাওয়ানো হচ্ছে তো? মামি, কাজের সব ভার কি তার কাঁধে পড়েছে, নাকি মার্জিয়া ভাবি সাহায্য করছে? চিত্রার সোহাগের কথা হুট করেই মনে পড়ে যায়। চোখের কোণে জল চলে আসে। নিজেকে মনে মনে গালমন্দ করে বলে, সোহাগ শুধুই ঘৃণার পাত্র। সোহাগরা কেবল প্রতারক হয়। তারা চিত্রাদের আবেগ নিয়ে শুধু খেলতে জানে। তারা শুধুই খেলতে জানে, ভালোবাসতে নয়। চিত্রা ধীর পায়ে বাগানের দিকে এগিয়ে যায়। সদর দরজার সামনে এসে এক মুহূর্ত দাঁড়িয়ে নেয়। ফারিয়া নুরিকে কোলে নিয়ে পেছন পেছন আসছে। হালকা বাতাস বইছে। গোলাপের গন্ধ মিশে যাচ্ছে চারপাশে। চিত্রার চোখ গিয়ে পড়ে বাগানের লাল রঙের গোলাপগুলোর দিকে। সে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে পাপড়িগুলো নরম মসৃণ, তবুও কোনায় কোনায় সূক্ষ্ম কাঁটা লুকিয়ে। বাগানের ভেতর কয়েকজন কর্মী ব্যস্ত হাতে কাজ করছে। তাদের মধ্যে থেকে দুইজন লোক থমকে দাঁড়িয়ে চিত্রার দিকে তাকিয়ে ফিসফিস করতে শুরু করে। প্রথমে চিত্রা বিশেষ পাত্তা দেয় না, কিন্তু একটু পর বুঝতে পারে তাদের দৃষ্টি সুবিধার ঠেকছে না। কৌতূহল কিংবা বিস্ময়ের চেয়ে সেই দৃষ্টির মধ্যে ছিল কিছুটা বেপরোয়া আগ্রহ। একজন বলে ওঠে, মাইয়াটা পুরাই করা, তবে এইডা কেডা, আগে তো দেখি নাই। আরেকজন হাসতে হাসতে জবাব দিল, দেখবি কেমনে, আমরা তো এই বাড়িতে প্রথম কাম করবার আইছি। এরপর দুজনেই কুৎসিত হাসিতে ফেটে পড়ল। চিত্রার রাগে শরীর গরম হয়ে ওঠে। লজ্জা না, ওর রাগ হচ্ছে। যেখানে সে নিজের স্বামীর ভালোবাসাই সহ্য করতে পারে না, সেখানে পরপুরুষের নোংরা মন্তব্য সহ্য করার কোনো প্রশ্নই আসে না। সে একদণ্ড দেরি না করে এগিয়ে গিয়ে ফুল গাছ থেকে একটা কাঁটাওয়ালা ডাল ছিঁড়ে নেয়। তারপর দৃঢ়ভঙ্গিতে লোক দুটোর সামনে গিয়ে দাঁড়ায়। গলার স্বর কঠোর ও তীক্ষ্ণ। মনে হচ্ছে আগুনের ফুলকি ছিটকে পড়ছে। আমি কে তা জানা আছে? লোক দুটো চমকে ওঠে। একে অপরের দিকে তাকিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। হঠাৎ একজন চিত্রার পেছনে চোখ রাখে। মুহূর্তেই মুখে ভীতির ছায়া নেমে আসে। বলেন না কেন, বলেন আমি কে? চিত্রার কণ্ঠে দৃঢ়তা। চিত্রার ঠিক পেছন থেকে একটা গম্ভীর গলা ভেসে আসলো, আপনি মিস্টার ফারাজ এলাহির স্ত্রী। লোক দুটো এবার আর সময় নষ্ট না করে হাত জোর করে সজোরে বলে উঠল, মাফ কইরা দেন, আমরা বুঝতে পারি নাই আপনি ফারাজ সাহেবের বউ, তাইলে জীবনও এমন আচরণ করতাম না। চিত্রা একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। ফারাজ দাঁড়িয়ে আছে। চোখে কালো সানগ্লাস, প্যান্টের পকেটে হাত গুজে রেখেছে। মুখে কোনো অভিব্যক্তি নেই, নেই কোনো হাসির রেখা। চিত্রার কণ্ঠ খানিকটা নরম হলো, তবে ভেতরের তীক্ষ্ণতা হারালো না। আপনি কখন এসেছেন? ফারাজ কোনো উত্তর দিল না, শুধু চশমার আড়ালে চোখ দুটো স্থির রাখলো লোক দুটোর দিকে। ফারাজ চোখ সরিয়ে চিত্রার দিকে তাকালো। কিছুক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকলো, যেন চিত্রার চোখ থেকে উত্তর খুঁজে নিতে চাইছে সে। কিন্তু চিত্রা মুখ ফিরিয়ে নেয়। তার ভেতরে একটা অনীহা কাজ করছে। কি হয়েছে এখানে? ফারাজের কণ্ঠে উদ্বেগ। চিত্রা গভীর শ্বাস নেয়। আসলে আমি ফুলের জাত জানতে চেয়েছিলাম, আর ওনারা আমাকে আপা বলে ডেকেছে, তাই জিজ্ঞেস করলাম আমি কে জানেন কি না। ফারাজ ভ্রুকুচকে তাকায়। তো কি হয়েছে? চিত্রা এবার তার দিকে সরাসরি তাকায়। আপনি যদি জগতের সব মেয়ের খালু হতে পারেন, তাহলে আমিও তো সব পুরুষের খালা হতে পারি, তাই না? ফারাজের ঠোঁটে ব্যঙ্গ মিশ্রিত হাসি খেলে যায়, কিন্তু আজকে সে হাসতে পারছে না। খেয়েছো? চিত্রা একপাশে তাকিয়ে মাথা নাড়ল। এখনো না? আমার জন্য অপেক্ষা করছিলে? ইস, ঠেকা আমার। চিত্রার কণ্ঠে অভিমান ঝরে পড়ল। ফারাজ হাসে। না, ভালোবাসা। দূরে যান। আপনার ভালোবাসাকে আমি কাঁঠাল পাতা বানিয়ে কবেই ছাগলকে খাইয়ে দিয়েছি। ফারাজ একবার পাশের দুজন অপরিচিত লোকের দিকে তাকায়, তারপর চোখের ইশারায় তাদের সরে যাওয়ার ইঙ্গিত দেয়। লোক দুটো মুহূর্তেই মিলিয়ে যায়।
পেছনে দাঁড়িয়েছিল ফারিয়া কোলে ছোট্ট নুরিকে নিয়ে। ফারাজ নুরিকে দেখে উচ্ছ্বাসে বলে ওঠে, আম্মা যান। সে হাত বাড়াতেই নুরি আনন্দে নাচানাচি শুরু করে দিল। ফারিয়া হেসে বলল, তোমরা দুজন তাহলে বাসায় যাও, ভাবি তো তোমার জন্য অপেক্ষা করে না খেয়ে বসে আছে। চিত্রার গাল লাল হয়ে উঠল। ফারাজ মুখে মুচকি হাসি রেখে নুরির ছোট্ট গাল দুটোয় চুমু খেল। তুমি কেমন আছো আম্মু? নুরি ড্যাব ড্যাব করে ফারাজের দিকে তাকিয়ে আছে। সে তো আর কথা বলতে পারে না, তাই ছোট আব্বুকে কি করে বলবে যে সে ভালো আছে। ফারাজ নুরিকে আবার ফারিয়ার কোলে তুলে দিয়ে চিত্রার দিকে তাকিয়ে বলল, চলো আজ বাইরে গিয়ে খাওয়া যাক। চিত্রা বিরক্ত চোখে তাকালো। না, কেন? আমি খাবো না। তুমি খাবে না? তোমার 14 জেনারেশন এসে খাবে। চলো। চিত্রা ভ্রুকুচকে বলল, এই অবস্থায়? রুমে চলো, বোরকা পরে বের হবে। তা কোথায় পাবো? ফারাজ চোখ টিপে হাসে। আমার মুখ থেকে মধুর বাণী শোনার খুব শখ হয়েছে প্রিয়তমা। এত বড় বড় দুটো আলমারি তোমাকে দেওয়া হয়েছে, খুলে দেখা হয়নি? চিত্রা হেসে ফেলে। ইচ্ছে হয়নি তাই খুলিনি। তাহলে এত ফাল কেন পারো? একটু দেরি না করে ফারাজ চিত্রার হাত শক্ত করে ধরে বাড়ির দিকে হাঁটা দেয়। পেছনে দাঁড়িয়ে থাকা ফারিয়া তাদের চলে যাওয়া দেখে মৃদু হাসে। এটাই তো সে চেয়েছিল, তার ভাইয়ের পরিবর্তন। গাড়িতে বসতেই অভ্র লম্বা একটা সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি। চিত্রা কিছুটা অবোধ ভঙ্গিতে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। ফারাজ ভ্রুকুচকে তাকিয়ে বলল, কী রে, স্বামী স্ত্রীর মাঝে তুই আবার কি করছিস? অভ্র ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে উত্তর দিল, নিরাপত্তা দিতে। ফারাজ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে চিত্রা কৌতূহলী হয়ে ফারাজকে জিজ্ঞেস করল, উনি আবার কে? ফারাজ এবার গর্বিত ভঙ্গিতে উত্তর দিল, আমার জানের জিগার, আমার এক হৃৎপিণ্ডের 2 অংশ। চিত্রা এক পলক অভ্রের দিকে তাকিয়ে নিকাবের নিচে মুখ ভেঙচি কেটে বলল, তাহলে ভাই জলদি একটা সার্জারি করিয়ে আলাদা হয়ে যান। ওনার যা হৃৎপিণ্ড, তাতে মনে হয় না একসঙ্গে থাকলে বেশি দিন বাঁচতে পারবেন। আকাশের গায়ে ধূসর মেঘের ভারী চাদর, যেন সূর্যের আলোকে গিলে খেতে চাইছে। বাতাসের ভেতর একটা ভেজা গন্ধ। দূর থেকে ভেসে আসা কর্দমাক্ত মাটির ঘ্রাণ। গুমোট হয়ে আছে চারদিক। গরম আর আর্দ্রতার ভারে দমবন্ধ লাগছে। সড়কের উপরে ছুটে চলা গাড়িগুলোর হেডলাইট কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। ফুটপাত ধরে হাঁটা মানুষগুলোর মুখে বিরক্তি, চোখে তারা, যেন তারা জানে আর কিছুক্ষণ পরেই আকাশ ফেটে ঝরবে বৃষ্টি। ধুলোর ছোট ছোট ঝড় উঠছে পথের ধারে। কাগজের টুকরোগুলো পাক খেয়ে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে। গলির মোড়ে জটলা পাকানো চায়ের দোকানগুলোর সামনে ধোঁয়া উঠছে উষ্ণ কাপে, অথচ বাতাসের চাপে সেই ধোঁয়াও যেন টিকতে পারছে না। হঠাৎ বাতাসের এক ঝাপটা এসে ছুঁয়ে যায়। সবার মনে একটাই প্রশ্ন, বৃষ্টি নামবে তো, নাকি এভাবেই ঝুলে থাকবে আকাশ? হোটেল এক্সের 5 তলার ভিআইপি লাউঞ্জ। মৃদু সোনালি আলোয় চারপাশ নরম হয়ে এসেছে। খাবার খাচ্ছে চিত্রা। খাওয়ার সময় তার কথা বলতে ইচ্ছে করে না। খাওয়া জিনিসটা তার কাছে প্যাশন, একটা আরাধ্য। এর চেয়ে গুরুত্ব সে অন্য কিছুকে দিতে পারেনি আর পারবেও না। ফারাজ তার পাশেই বসে আছে। আজকেও ঘাসলতা পাতা অর্ডার দিতে যাচ্ছিল, তবে চিত্রা ওয়েটারকে ধমকে 2টো কাচ্চি অর্ডার দিয়েছে। ফারাজ কোনো আপত্তি করল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। ফারাজের 1 লোকমা চিত্রার 4 লোকমার সমান। ফারাজের খাওয়ার ধরন দেখে চিত্রা অবাক হয়। শেষবার কলিজা ভুনা দিয়ে ভাত খাওয়ার সময় এভাবে খেতে দেখেছিল সে ফারাজকে। সেদিন যেমন ক্ষুধার্ত দেখাচ্ছিল, আজকেও তেমনটাই দেখাচ্ছে। মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেরে এসেছে। চিত্রা খুঁটিয়ে খুঁটিয়ে একটা এলাচ বের করে ফারাজের সামনে ধরে বলল, কাচ্চির মধ্যে এলাচ আর চিত্রার জীবনে এলাচি সাহেব। দুটোই একই সমস্যা, একই জাতের। তাহলে সমস্যার সমাধান কি? চিত্রা এলাচটা ফেলতে নিলে ফারাজ তার হাত ধরে ফেলে।
চিত্রার হাত থেকে এলাচটা মুখে পুরে নিয়ে চিবোতে চিবোতে বলল, সমস্যার একটাই সমাধান, খেয়ে ফেলো, গিলে ফেলো। এলাচকে গিলে ফেলো আর ফারাজকে ভালোবাসা দিয়ে একেবারে খেয়ে ফেলো। চিত্রা চারপাশে একবার তাকায়। ভাগ্যিস এই ফ্লোরটা তার বড়লোক স্বামী পুরোটাই বুকিং করেছিল, তা না হলে তো লজ্জায় মাথা কাটা যেত। পার্কিং লটে চিত্রা দাঁড়িয়ে আছে। ফারাজ আর অভ্র আলাদাভাবে কি একটা বিষয় নিয়ে কথা বলছে। চিত্রাকে ফারাজ গাড়িতে বসিয়ে দিয়ে গিয়েছিল, তবে চিত্রা পার্কিং লটের পাশে একটা ফুচকা বিক্রেতাকে দেখে জলদি বেরিয়ে আসে। কতদিন ধরে ফুচকা খাওয়া হয় না, আজকে ফুচকাওয়ালা মামাকে টক বাড়িয়ে এক প্লেট ফুচকা দিতে বলবে। কিন্তু কি করে? তার কাছে টাকা থাকলে তো। বড়লোক স্বামীর ছোটলোক বউ সে। না আছে একটা ফোন, না আছে 50টা টাকা। দুটো বাচ্চা ছেলে গপাগপ করে একটার পর একটা ফুচকা মুখে দিচ্ছে। সেদিকে তাকিয়ে চিত্রা একটা ফাঁকা ঢোক গিলল। বাচ্চা মানুষের এত ফুচকা খেতে হয়? ওদের মা বাবা শেখায়নি এসব যে অস্বাস্থ্যকর খাবার। চিত্রা আর চোখে একবার ফারাজের দিকে তাকায়। ফারাজ তখনও কপাল কুঁচকে কী সব কথা বলছে। মনে তো হচ্ছে খুব রেগে আছে, নাকি অতিরিক্ত কাচ্চি খেয়ে জাতির খালুর পেট ছুটেছে। চিত্রা একটা শ্বাস নেয়, তারপর পা টিপে টিপে বাচ্চা দুটোর সামনে গিয়ে দাঁড়ায়। একবার আকাশের দিকে তাকায়, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। চিত্রা ফারাজের দিকে আরেকবার তাকিয়ে নিজের পেটের দিকে তাকায়। একটু আগে এক প্লেট খাসির কাচ্চি সাবার করেছে সে, কিন্তু তাতে কি? ফুচকার জন্য পেটের অর্ধেকটা এখনো ফাঁকা। চিত্রাকে দেখে ফুচকাওয়ালা মামা আন্তরিক স্বরে বলল, কি লাগবো আপা? চিত্রা ইতস্তত করল, তারপর মৃদু হেসে বলল, না কিছু না। সে পাশের ছেলেটার দিকে তাকালো। অনেক বেশি কিউট দেখতে, চুল এলোমেলো, গালে টক ঝাল ফুচকার দাগ লেগে আছে। চিত্রা ছেলেটার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, ওই যে বাবু, দেখো তো ওইটা কি? ছেলেটা বিভ্রান্ত হয়ে চিত্রার ইশারাকৃত জায়গায় তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তবে চোখ ফেরাতেই দেখল তার প্লেটের সর্বশেষ ফুচকাটি নেই। মুখ কালো করে বলে উঠল, আমার ফুচকা খাইছেন কেন আন্টি? চিত্রা হকচকিয়ে বলল, কই, আপনার মুখে। তাড়াহুড়োয় খেতে গিয়ে ভালো মতো গিলতে পারেনি চিত্রা। মুখ ভর্তি ফুচকা নিয়ে বিড়বিড় করে বলল, আরে বাবু, এসব কুখাদ্য, বাচ্চাদের এত বেশি খেতে হয় না। ছেলেটা মোটেও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। কপাল কুঁচকে রাগী গলায় বলল, আপনি কথা না বইলা পেট থেইকা ফুচকা বাহির করেন, না হইলে আম্মুরে ডাইকা আনমো। চিত্রা হতবম্ব। এই ছেলে, একটা ফুচকাই তো খেয়েছি, তোমার মাথা তো খেয়ে ফেলিনি, এত বেয়াদবি করো কেন? দুজনের তর্ক শুরু হয়ে গেল। ফুচকা বিক্রেতা বিব্রত হয়ে একবার চিত্রার দিকে তাকাচ্ছে, একবার বাচ্চাটার দিকে। ফারাজের কথা বলা শেষ, গাড়ির দিকে এগিয়ে আসে সে। হঠাৎ চিত্রার গলার স্বর শুনে থমকে দাঁড়ায়। ফুটপাতের ফুচকার দোকানের দিকে তাকিয়ে দেখে তার স্ত্রী একটা বাচ্চার সঙ্গে হাত নেড়ে নেড়ে তর্ক করছে। ফারাজ অভ্রকে গাড়িতে বসতে বলল, তারপর ধীর পায়ে চিত্রার দিকে এগোলো। কি হচ্ছে এখানে? বাচ্চাটা মুখ গোমরা করে চেঁচিয়ে উঠল, এই বোরকাওয়ালি আন্টি আমার পেট থেকে ফুচকা খাম মারছে, ওনারে কিন্তু আজকা পেট থেকে আমার ফুচকা বাহির করতেই হইব। ফারাজ চিত্রার দিকে তাকালো। চিত্রা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। ফারাজ গভীর শ্বাস নিয়ে ফুচকাওয়ালা মামাকে বলল, এই বাবুটার জন্য আরেক প্লেট বানান। তারপর একটু থেমে যোগ করল, আর আমার বউ যতগুলো ফুচকা খেতে পারে ততগুলোই বানান, ওর মুখেরটা শেষ হওয়ার আগেই যেন আরেকটা রেডি থাকে। চিত্রার চোখ উজ্জ্বল হয়ে উঠল। খুশিতে সে পারতে ধীর স্বরে ফারাজকে বলল, থ্যাঙ্কস। ফারাজ একপাশে ঝুঁকে হিসিয়ে বলল, ধন্যবাদটা রাতের জন্য তুলে রাখো বউ, আগেই তো বলেছিলাম। আমি কিছু দিলে তার চেয়েও বেশি কেড়ে নেই, রাতের জন্য প্রস্তুত থেকো। চিত্রা ফারাজের কথা শুনেও কিছুই বলল না, শুধু একটা ফুচকা মুখে পুরে নিয়ে ধীর গলায় বলল, খাবেন একটা? যদি আবার আমার পেট ব্যথা হয় নিন,
একটা খান। ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলল, ধন্যবাদ, তবে মানুষের পেছন চুলকে বানানো অমৃত আবার আমার হজম হয় না, এসবে অ্যালার্জি আছে। চিত্রার মুখ রাগে লাল হয়ে গেল। এই লোকটা কিভাবে ফুচকাওয়ালার সামনেই তাকে বদনাম করতে পারে? মুখে একটু যদি লাগাম থাকতো। চিত্রা পুনরায় খাওয়ায় মন দিল। পাশের বাচ্চাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ফারাজ ফোন ঘাঁটছে। চিত্রা একসময় মুখ তুলে বলল, মামা, আর একটু মরিচ বাড়িয়ে দিন। ফারাজ এবার ফোন থেকে মুখ তুলে হেসে বলল, মামা, মরিচ দেন বাড়িয়ে। কলিজা পিত্তি সব যেন জ্বলে যায়। চিত্রা কপাল কুঁচকে তাকালো। বেশি করছেন না এবার? ফারাজ মৃদু হাসল। আরে বউ, সকালে যখন জ্বলবে তখন বুঝবে বেশি করছি না কি কম। বিছানার কান্নার বাথরুমের কান্নার মধ্যে বিস্তর ফারাক। সব কান্নায় সুখ থাকে না প্রিয়তমা। চিত্রা থম মেরে গেল। চোখ গোল করে তাকিয়ে রইল ফারাজের দিকে। এই লোককে কি সে সত্যি সারা জীবন সহ্য করতে পারবে? ফুচকার ঝাল এখন আর মুখে লাগছে না, লাগছে মনে। হঠাৎই দূর থেকে ভেসে এলো একটা ধারালো শীষের শব্দ। মুহূর্তের মধ্যে ছুটে এলো গুলি, বিদ্ধ হলো ফারাজের একেবারে খুব কাছ দিয়ে। ঠাস! একটা তীক্ষ্ণ ধাতব শব্দে বাতাস কাঁপিয়ে উঠল। 1 সেকেন্ডের জন্য চারপাশ নিশ্চুপ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল ফারাজ ঠিক বুঝতে পারছে না। তবে চোখের সামনে পড়ে যাওয়া দেহটার দিকে তাকিয়ে সে স্তব্ধ। মাটিতে ফুচকার প্লেটটা পড়ে আছে। উষ্ণ গরম রক্তে তলিয়ে গেছে রাস্তা। ফারাজ নির্বাক। কেবল ফারাজের কাপা গলা থেকে স্তব্ধতা ভেদ করে বেরিয়ে এলো, চিত্রা।